প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আশা করি সবকিছু ঠিক আছে। আমি একজনকে লাইনে এসে জিজ্ঞাসা করে নিই। দিলরুবা আপু, বলবেন সবকিছু ঠিক আছে কিনা? হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সবকিছু ঠিক আছে আপু? জি স্যার, সবকিছু ঠিক আছে, আপনাকে দেখা যাচ্ছে সব আচ্ছা, ক্লিয়ার। থ্যাংক ইউ। আচ্ছা, আজকে আমরা দ্রুত এই সাবজেক্টটি শেষ করব। এই দুইটা সাবজেক্ট আমাদের পেন্ডিং আছে, এসআর অ্যাক্ট এবং এভিডেন্স এভিডেন্স অ্যাক্ট। এই দুইটা আইন শেষ করে আমরা তখন রিভিশন ব্যাচে আরো মনোযোগ দিতে পারবো। তো যেহেতু নতুন যারা স্টুডেন্ট আছে তাদের জন্য এই দুইটা সাবজেক্ট শেষ করা জরুরি। আর যারা আগে থেকে আছেন আপনারা, তারা তো এর আগে একবার শেষ করেছেন, তাই না? জি স্যার। আচ্ছা, দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এসআর অ্যাক্ট, এখানে যে কয়টা টপিক দেখছেন এই টপিকের বাইরে ফাইনাল টাচ নোটে খুব একটা থাকছে না, সামান্য। অর্থাৎ আপনাদের ফাইনাল টাচ নোট যে একটু দেরিতে পেলে সমস্যা হবে, সেটা আমি মনে করছি না। আপনাদের এক সপ্তাহ পড়লে ফাইনাল টাচ নোটকে কাভার করা সম্ভব, এবং আমি প্রথম সপ্তাহতেই ফাইনাল টাচ নোটটা আপনাদের আয়ত্ত করে দিব। সেক্ষেত্রে এত প্যানিক হওয়ার কিছু নেই। এই ঈদের আগে অ্যাডভোকেটদের একটু চাপ থাকে, আবার গরম প্রচন্ড, সবকিছু মিলে মানে এমন অবস্থা। এই সিচুয়েশনটা একদিন আমি গল্প করব যে কি সিচুয়েশনে আমার দিন পার হলো। তা যাই হোক, এখন ভালো আছি, সুস্থ আছি, আমি কাজ করছি আপনাদের জন্য। ক্লাসটা এগিয়ে নিই, তারপরে আমি কথা বলবো। টপিক ওয়ান, রিকভারি অফ পজেশন অফ ইমুভেবল প্রপার্টি। এটা আমরা জানি যে ধারা 8 এবং 9-কে টার্গেট করে স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের বিষয়ে এই টপিকটাকে ডিজাইন করা হয়েছে। এই টপিক থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা 90%। এবার বলা হচ্ছে, সুনির্দিষ্ট প্রতিকার আইনে স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের জন্য কি কি বিধান আছে। তার মানে 8 এবং 9 ধারা, উভয় ধারা আলোচনা করতে হবে। এটা সবচেয়ে বড় প্রশ্ন। ধারা উল্লেখ আলোচনা করুন। এই প্রশ্নটা আবার একটু ভিন্ন ভাবেও আসতে পারে। কেমন ভিন্ন ভাবে আসতে পারে? কোনো ব্যক্তিকে স্থাবর সম্পত্তি হইতে বেদখল করা হইলে উহা পুনরুদ্ধারের জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইনের কি কি বিধান আছে, সংশ্লিষ্ট বিধানাবলী বিস্তারিত আলোচনা করুন। আমরা যখন এসআর অ্যাক্টের 8 ধারা এবং 9 ধারা পড়ি, 8 ধারা 9 ধারা শুনলেই আমাদের কয়েকটি তথ্য মাথায় আসতে হবে, যেটা আমরা এমসিকিউ এ পড়েছি। 8 ধারায় বেসিক কি, এখানে সত্য এবং দখল উভয় বিবেচ্য। মানে যার, যিনি বাদী, তার মালিকানা থাকতে হবে। অর্থাৎ তার হয় দলিল থাকতে হবে, অথবা রেকর্ড সূত্রে তিনি মালিক হবেন, অথবা ওয়ারিশ সূত্রে মালিক হবেন। যেইভাবে হোক না কেন তিনি মালিক হবেন। তারপরে তিনি দখলে ছিলেন এবং 12 বছরের মধ্যে তিনি দখল থেকে বেদখল হয়েছেন। তার মানে সত্য প্রমাণ করতে হবে, বা টাইটেল বা মালিকানা। তারপরে প্রমাণ করতে হবে বেদখল, তিনি দখলে ছিলেন, বেদখল হয়ে গেছেন। এইটা হচ্ছে বিষয়। আর এইটার তামাদি আইনের যে 142 ধারায় মেয়াদ হচ্ছে 12 বছর। আর এই যে মামলা, এটা সরকারের বিরুদ্ধেও করা যায়, এবং এটা একটা বড় মামলা, তাই এটার কি আছে, আপিলের বিধান আছে। যেখানে আপিলের বিধান আছে, আপিল না করা গেলে সেখানে রিভিউও করা যায়। তাহলে 8 ধারা নিয়ে এতটুকুই গল্প আমরা এমসিকিউ এ জেনেছি। এবং 9 ধারা নিয়ে যদি কথা বলি, তাহলে 9 ধারা সম্পর্কে কি জেনেছি? প্রথমেই 9 ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না, কেন? এটা একটা ছোট মামলা। এবং 9 ধারায় মামলা করতে হলে 6 মাসের মধ্যেই মামলা করতে হয়। কোথা থেকে 6 মাস? বেদখল হওয়ার থেকে 6 মাস। এবং যেহেতু এটা একটা ছোট মামলা, তাই এর কোনো কি নাই, আপিল এখতিয়ার নাই। তাহলে আপিল এখতিয়ার যেখানে থাকে না, সাধারণত বিকল্প হিসেবে কি থাকে? রিভিশন এখতিয়ার থাকে। তাই এটার কি এখতিয়ার আছে? রিভিশন এখতিয়ার আছে। এবং এইটা তামাদির মেয়াদ 6 মাস। 3 অনুচ্ছেদ 3, 6, 9 এভাবে শিখিয়েছিলাম তামাদ আইনের। দেখেন, 8 আর 9-এর বেসিক্স এমসিকিউ যেটা শিখেছি, এটা আশা করি এতটুকু অন্তত নলেজ আছে। তো এই নলেজটাকে আমরা কিভাবে খাতায় লিখবো, সেটা আমাদের এবার আমরা একটু দেখিয়ে দিই। যে বর্ণনামূলক প্রশ্ন কিভাবে আহ, উত্তর করতে হবে, সেটা ফাইনাল টাচ নোটের যে প্যাটার্ন ওয়ানের প্রশ্ন কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখেছি গত ক্লাসে। আজকে আমরা এখানেও একটু দেখে নিই। স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 আইনের নাম অবশ্যই ইংরেজিতে লিখবো আমরা। একটি মৌলিক বা তত্ত্বগত আইন, অর্থাৎ সাবস্ট্যান্টিভ ল। যেমন পেনাল কোড একটি সাবস্ট্যান্টিভ ল, তেমনি সিভিলের ক্ষেত্রে এসআর অ্যাক্ট সাবস্ট্যান্টিভ ল।
অত্র আইনের বিধান মতে বিজ্ঞ আদালত তার বিবেচনামূলক ক্ষমতা বলে। তাহলে ক্ষমতা কিন্তু বিবেচনা, আমি জোর করে চাইতে পারি না, অধিকার বলে চাইতে পারি না। মামলা করে সে ডিক্রি দিতেই হবে এমন করা যাবে না। আদালতকে কি করতে হবে? সন্তুষ্ট করতে হবে। ক্ষতিগ্রস্ত পক্ষকে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করে থাকেন। অত্র আইনের দ্বিতীয় খণ্ডের প্রথম অধ্যায়ে 8 ও 9 ধারায় সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের বিষয়ে বলা হয়েছে। তাহলে কোথায় আছে সেটা বলে দিলাম। এরপরে এসআর অ্যাক্টের 8 ধারার বিধান। 8 ধারার বিষয়বস্তু হলো সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার করা, অর্থাৎ রিকভারি অফ ইমুভেবল প্রপার্টি। অত্র ধারার বিধান মতে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি দখলের অধিকারী ব্যক্তি দেওয়ানি কার্যবিধি অনুযায়ী তা নির্ধারিত উপায়ে পুনরুদ্ধার করতে পারে। একটা ইংরেজি বারবার এমসিকিউ আসে, সেই ইংরেজিরই এখানে অনুবাদ করা হয়েছে। অত্র আহ, অল্প কথায় বলতে গেলে বা অন্য কথায় বলতে গেলে, যদি কোনো ব্যক্তি দখলভুক্ত কোনো স্থাবর সম্পত্তি দখল হারিয়ে ফেলে, মানে বেদখল হয়ে যায়, তবে সে ব্যক্তি দেওয়ানি কার্যবিধির বিধান মোতাবেক তা উদ্ধার করতে পারবে। অত্র ধারাটির বিবেচ্য বিষয়সমূহ নিম্নে আলোকপাত করা হলো। আমাদের কি হয়ে গেল? সূচনা হয়ে গেছে। প্রথমে পুরো প্রশ্নের সূচনা, আর দ্বিতীয়ত 8 ধারার সূচনা। এরপরে আমরা দখল, মানে দখলে তিনি ছিলেন, কিভাবে দখল করে মানুষ, অথবা জমি বর্গা নিয়ে দখলে থাকে, বা জমিতে গাছ লাগিয়ে দখল, বাড়ি ভাড়া নিয়ে দখল, বলপূর্বক বল প্রয়োগ পূর্বক বা জোরপূর্বক ইত্যাদি উপায়ে দখল করা যায়। তো এই দখলটা আসলে কিভাবে করেছে, সেটা কিভাবে ছিল, সেটা আমাদের প্রমাণ করতে হবে। তারপরে দখলচ্যুতি বা বেদখল, তার প্রথমে দখলে ছিল, তারপরে বিগত 12 বছরের মধ্যে সে বেদখল হয়ে গেছে। তারপরে সত্ত্ব বা মালিকানা, যে মামলা করছে তার কি থাকতে হবে? মালিকানা থাকতে হবে। পড়ে নেবেন, তাহলেই সহজ। যেমন সত্ত্ব হলো কোনো সম্পত্তির মালিকানার আইনগত একটা স্বীকৃতি। দেওয়ানি আদালতে মোকদ্দমা দায়ের করতে হবে। তারপরে এগুলো হওয়ার পরে অত্র ধারায় মোকদ্দমা দায়েরের তামাদি কত, একটু আগে বলেই দিয়েছি। অত্র ধারায় দায়েরকৃত মোকদ্দমার ফলাফল কি? 8 ধারায় যদি মামলা করা হয় তাহলে কি হবে? 8 ধারায় বিধান মতে দায়েরকৃত মোকদ্দমার বিজ্ঞ আদালত শুধুমাত্র পক্ষগণের সত্য বিশেষভাবে বিবেচনায় নেবেন। উভয় পক্ষের মাধ্যমে আগত সাক্ষ্য প্রমাণে, মানে বাদী পক্ষ এবং আসামি পক্ষ কি সাক্ষ্য প্রমাণ দিল, ডকুমেন্টারি এবং ওরাল, সত্য বিষয়ে বাদীর দলিলাদি সঠিক মর্মে বাদী প্রমাণ করতে সক্ষম হলে বিজ্ঞ আদালত বাদীর অনুকূলে রায় প্রদান পূর্বক ডিক্রি প্রদানের নির্দেশনা দিবেন। তাহলে ডিক্রি পেয়ে যাবে বাদী। উক্ত ডিক্রির ভিত্তিতে অপরপক্ষ ডিক্রিদার পক্ষকে নালিশি সম্পত্তি দখল বুঝিয়ে না দিলে, যদি বুঝিয়ে দেয় ভালো, যদি না দেয় তাহলে কি করতে হবে? জারি করতে হবে। ডিক্রিদার পক্ষ, আমি ডিক্রি পেলাম এসআর অ্যাক্টের 8 ধারায়, কিন্তু ডিক্রি জারি করব আমি কিন্তু সিপিসি অনুসারে, সিপিসির 21-এ, অর্ডার 21 আদেশের বিধান মতে জারি কার্যক্রমের মাধ্যমে তা পুনরুদ্ধার করতে হবে। তার মানে প্রথমে এসআর অ্যাক্ট অনুসারে কি করতে হবে? মামলা করতে হবে, ডিক্রি পেলেন 8 ধারা অনুসারে, এরপরে জারি করতে হবে। অত্র ধারা মতে প্রাপ্ত ডিক্রির বিরুদ্ধে প্রতিকার অলরেডি বলে দিয়েছি, আপিল করা যায়, বড় মামলা তাই। তাহলে 8 ধারা নিয়ে গল্প শেষ। একইভাবে 9 ধারা নিয়ে গল্প শুরু এবার। 9 ধারা বিধান, বলবেন 9 ধারা নিয়ে প্রথমে কি আছে, 9 ধারাতে কি আছে সেটা লিখলাম। তারপরে মোকদ্দমা দায়ের করতে হবে কিভাবে, অত্র ধারা দায়েরকৃত মোকদ্দমা বিবেচ্য বিষয়সমূহ, নালিশি স্থাবর সম্পত্তি বাদীর দখলে ছিল কিনা সেটা দেখতে হবে, বাদীর সম্মতি ব্যতীত জোরপূর্বক বেদখল হয়েছে কিনা, শুধুমাত্র দখল বিবেচ্য, তাই সত্য অনুসন্ধান বা প্রমাণের প্রয়োজন নেই। 9 ধারায় এই সম্পত্তির মালিককে সেটা বিষয় না, কে দখলে ছিল তাকে দখল বুঝিয়ে দিতে হবে 6 মাসের মধ্যে, যদি দখলে থাকে এবং 6 মাসের মধ্যে মামলা করা হয়। এখানে 9 ধারায় সত্য বা মালিকানা দেখা হয় না, এই সম্পত্তির মালিক কে সেটা দেখা হয় না, শুধু দখল দেখা হয়। 9 ধারায় মামলা করে কেউ ডিক্রি পেলে, অপরপক্ষ যদি কাউন্টার মামলা করে 8 ধারায়, তাহলে 8 ধারায় মামলা প্রমাণ করলে 9 ধারার মামলা এমনি কি হয়ে যাবে? ভ্যানিশ হয়ে যাবে, কোনো কাজ থাকবে না, মানে এটাকে বলহীন বলে। আমাদের মেয়াদের মধ্যে মোকদ্দমা আনয়ন করেছে কিনা, এইগুলো বিষয় দেখবে আদালত। দেওয়ানি আদালতে মোকদ্দমা দায়ের করতে হবে 9 ধারায়। তারপরে অত্র মোকদ্দমায় দায়েরের তামাদির মেয়াদ অলরেডি বলে দিয়েছি, 6 মাস, 3 অনুচ্ছেদ অনুসারে। দায়েরকৃত মোকদ্দমার ফলাফল কি হবে? তাহলে এটাতেও 9 ধারায় যদি পাওয়া যায়, 21 ধারায়, 21 আদেশে ডিক্রি জারি করতে হবে। অত্র ধারা মতে ডিক্রি ও আদেশের বিরুদ্ধে প্রতিকার কি, অলরেডি বলে দিয়েছি যে রিভিশন করতে হবে, মহামান্য হাইকোর্টে রিভিশন।
সরকার কর্তৃক দখলচ্যুত যদি হয় সরকারের বিরুদ্ধে মামলা করা যাবে না, অলরেডি আমি বলেই দিয়েছি। মানে প্রথম 2 মিনিটেই আমি এই প্রশ্নের পুরো থিম বলে দিয়েছি। এমসিকিউ যেটা শিখেছেন সেটা কিন্তু এখানে বাক্যে পরিণত করতে হবে। আমি যে ভাষা দিয়েছি সেই ভাষাতে কি লিখতে হবে না, আপনি নিজের ভাষায় লেখেন, সমস্যা নেই। আমি পয়েন্ট আউট করে লিখেছি, পয়েন্ট আউট করে লিখলে ভালো। যদি পয়েন্ট মনে না থাকে আপনি ঢালাও লিখতে পারেন, সমস্যা নেই। এখানে 10 নম্বরে আপনাকে 8 পেতে হবে তা না, 10-এ আপনি 6 পান। অন্য প্রশ্নে ধ্যান বেশি দেন। এই বর্ণনামূলক প্রশ্ন কম আসে। 7টার মধ্যে আপনার প্রশ্ন লিখতে হবে, 7টা প্রশ্ন লিখতে হবে, তার মধ্যে ক খ আছে, তো কয়ে আসে বর্ণনামূলক প্রশ্ন। তো এই একেবারে 10 নম্বরের বড় ধরনের প্রশ্ন তো আপনি 5টাও পাবেন না, এর কম পাবেন। তো 5টা প্রশ্ন লেখার জন্য আপনার এখানে এত তো গুরুত্ব দেওয়ার দরকার নেই। এই প্রশ্নটা যদি কমনও না পান আপনি, তাহলে বানিয়ে লিখে আসলেও 5-এ অন্তত 10-এ 5 অন্তত পাবেন। 4 পেলেন, তো 4 পেলেন, তাহলে আপনাকে এখানে গুরুত্ব কম দিতে হবে। তার মানে এই বর্ণনামূলক প্রশ্ন বা টাইপ 1 টাইপের যে প্রশ্ন, প্যাটার্ন 1 প্রশ্ন যে আমি দেখালাম গত ক্লাসে, তো সেটার জন্য আপনাকে বেশি প্যানিক বা কষ্ট করার দরকার নেই। এখানে আপনি কম পড়বেন। আমি নোটে সাজেশনটা আমি দিয়ে দিচ্ছি, ক্লাস শেষে আমি সাজেশনটা দিয়ে দিব পিডিএফ আকারে। ফাইনাল টাচ থেকে সাজেশনে আমি দেখবেন যে 1 স্টার 2 স্টার 3 স্টার করেছি, এবং নিচে বলেও দিয়েছি আমি যে যারা কম পড়তে চান জাস্ট 3 স্টার পড়লেই হবে, 1 স্টার 2 স্টার পড়ার দরকার নাই। তবে আমি রেকমেন্ড করব 2 স্টার এবং 3 স্টার পড়বেন, 1 স্টার বাদ দিতে পারবেন। আর যারা একটু বেশি পড়তে চান সব পড়বেন, 1 স্টার গুলো একবার করে অন্তত পড়েন, 2 স্টার 2 বার পড়েন, 3 স্টার 3 বার পড়েন। স্টারের সংখ্যা অনুসারে পড়বেন বেশি। 3 স্টার মানে অন্তত 3 বার রিভিশন করবেন, 2 স্টার মানে 2 বার রিভিশন করবেন, 1 স্টার মানে একবার পড়লেই হবে। এইভাবে আপনাকে নোটটা শেষ করবেন। আর এটা তো আপনার শেষ করা আছে, মানে 70% ওকে হয়ে আছে আপনার প্রস্তুতি। এখান থেকে আপনি অনেক কমন পাবেন, ট্রাস্ট মি, এখান থেকে কমন পাবেন এই নোট থেকে। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1908-এর 145 ধারায় মামলা। 8 নম্বর পয়েন্ট, অর্থাৎ 9 ধারায় মামলা করার পরে কেউ যদি পাশাপাশি 8 ধারায় মামলা করে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা। তাহলে 9 ধারার বিধান মতে মোকদ্দমা দায়েরের পূর্বে বা পরে একই বিষয়বস্তু বা স্থাবর সম্পত্তি বিষয়ে শান্তিভঙ্গের আশঙ্কা দেখা দিলে ফৌজদারি কার্যবিধি। আর 145 ধারায় জেলা ম্যাজিস্ট্রেট আদালতে, জেলা ম্যাজিস্ট্রেট বলতে এখানে আমরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটই করি, কিন্তু জেলা ম্যাজিস্ট্রেট কোর্টই বলা হয় সেটাকে, মামলা দায়েরের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নেই। অর্থাৎ 9 ধারায় মামলা করলে এখানে 145 ধারা আপনার এডিএম কোর্টে মামলা করতে কোনো সমস্যা নাই, আগেও করা যাবে পরেও করা যাবে। অর্থাৎ একটা মামলা করার কারণে আরেকটা মামলা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। এছাড়াও এছাড়া একটা 9 ধারার বিধান মতে দায়েরকৃত মোকদ্দমা বাদী পরাজিত হয়ে একই বিষয়বস্তু বা স্থাবর সম্পত্তি বিষয়ে পুনরায় 8 ধারার সত্য প্রমাণ সহ মামলা করতে পারবে। মানে 9 ধারায় হেরে গেছেন, আপনি 8 ধারায় মামলা করতে পারবেন, নো প্রবলেম। কারণ 9 ধারায় প্রমাণ করতে হয় 6 মাসের মধ্যে দখলে ছিল। বিবাদী প্রমাণ করে দিয়েছে স্যার 6 মাসের মধ্যে সে দখলে ছিল না, সে অনেক আগে দখলে ছিল। কিন্তু বর্তমানে আমরা এই দীর্ঘ 2 বছর হলে দখলে আছি, বিবাদী প্রমাণ করে দিয়েছে 2 বছর ধরে দখলে আছি। তখন 8 ধারায় মামলা করলো, মামলা করে বললো আমি স্যার 12 বছর আগে দখলে ছিলাম, 12 বছরের মধ্যে। তাহলে তো 9 ধারায় তো 2 বছর যদি প্রমাণ হয়ে থাকে, 8 ধারায় তো সহজেই জিতে যাবে বাদী। এরপরে একটু আগে যেটা পড়লাম, 8 ও 9 ধারার মধ্যে পার্থক্য অলরেডি ক্লাসের শুরুতে আমি বলেই দিয়েছি, 8 এবং 9 ধারার পার্থক্য গুলো কি কি হবে। তো এখানে ধারার শিরোনামে কি বলা আছে? 8 ধারায় বলা হচ্ছে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার, অর্থাৎ রিকভারি অফ স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি। আর 9 ধারা শিরোনাম কি, মানে হেডিং, স্থাবর সম্পত্তি দখলচ্যুত ব্যক্তি কর্তৃক মোকদ্দমা। এটা আইনের কথা, তাই আমি এখানে দুই পাশে কোটেশন দিয়ে দিছি। শুড বাই পার্সন ডিসপজেসড, ডিসপজেসড মানে দখলে ছিল বেদখল হয়ে যাওয়া, দখলচ্যুত বা বেদখল, অফ ইমুভেবল প্রপার্টি, দুইটাই কিন্তু ইমুভেবল মানে স্থাবর না। হ্যাঁ, স্থাবর সম্পত্তির ক্ষেত্রে মুভেবল না, ইমুভেবল। আর 10 এবং 11 ধারা হচ্ছে মুভেবল বা অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে। তো সেটা খুব একটা গুরুত্বপূর্ণ না। আমরা কখনো বাস্তবে 10 এবং 11 ধারায় মামলা করি না, কারণ আমার একটা মোবাইল ফোন আমার দখল থেকে আরেকজনের দখলে চলে গেছে। পেনাল কোডে তো আমার কি আছে? চুরি আছে, বলপূর্বক আদায়, দস্যুতা, ডাকাতি, বিষয়ভঙ্গ, তারপরে তছরূপ, এগুলোর সেকশন তো আছেই। সেগুলো এই মোবাইল ফোনটাকে উদ্ধারের জন্য আমি কেন সিভিল কোর্টে মামলা করব? কিন্তু বিদেশে হলে সিভিল কোর্টে মামলা করে, বিদেশে সিভিল কোর্টের গুরুত্ব বেশি, কারণ সেখানে কম্পেনসেশনের পরিমাণ অনেক বেশি। ফৌজদারি মামলা কম হয় বিদেশে, আমাদের বাংলাদেশে ফৌজদারি মামলা বেশি হয়। টর্ট বলে একটা আইন আছে, আমরা
আপনারা পড়েছেন। আপনারা যেখানেই ল করেন না কেন টর্ট পড়ানো হয়, তো টর্টের ব্যবহার বাংলাদেশে কম, মামলাই হয় না। তো আমি পরিকল্পনা করেছি টর্টের মামলা করা শুরু করব। টর্টের মামলা করলে কোর্ট একটা হিউজ অ্যামাউন্টের কম্পেনসেশন দিতে পারেন। এটা প্র্যাকটিস নাই, প্র্যাকটিস শুরু করা উচিত আমাদের। কারণ এখানে আমরা কুইক রিকভারি চাই, দ্রুত আমার একটা রেমেডি চাই। দ্রুত রেমেডি না হলে মক্কেলকে ধরে রাখা বিপদ, কিন্তু টর্ট আইনে মামলা প্রমাণ করতে গেলে দেরি হবে। সেক্ষেত্রে একটা আইফোন হারাই গেছে, আইফোনের দাম 2 লক্ষ টাকা, কিন্তু তার জন্য সে আইফোনের দাম প্লাস ব্যাংকিং ইন্টারেস্ট সহ মামলা চলতে চলতে যদি 5 বছর চলে, 5 বছর পর সে 2 লক্ষ টাকার পরিবর্তে কয় টাকা পাবে? 5 লক্ষ টাকা পেয়ে যাবে। তাহলে ভালো না খারাপ হলো? ভালোই হবে বাদীর, কিন্তু ধৈর্য তো ধরতে পারে না। উদ্দেশ্য, আট ধারার উদ্দেশ্য হলো প্রকৃত স্বত্বাধিকারী বা মালিককে অনুসন্ধান করা এবং নালিশি স্থাবর সম্পত্তি তাকে ন্যস্ত করার মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করা। পক্ষান্তরে নালিশি স্থাবর সম্পত্তি বিষয়ে শান্তিভঙ্গ রোধকল্পে বিজ্ঞ আদালতের মাধ্যমে আপাতত শান্তিপূর্ণ সমাধান প্রদান করাই 9 ধারার অন্যতম উদ্দেশ্য। মানে 9 ধারায় মামলা করলে দ্রুত কে দখলে ছিল সে দখলে যাবে, কে মালিক এত কাগজপত্র দেখার সময় নাই কোর্টের। তাহলে কি হবে? দ্রুত একটা সমাধান হবে তাই। মানে এটা হচ্ছে কুইক রিমেডি। ইমার্জেন্সি একটা সিচুয়েশন হলে 9 ধারায় মামলা করে দ্রুত একটা রেমেডি দেওয়া হয়। আর 8 ধারা হচ্ছে ইমার্জেন্সি না, এখানে ধীরে ধীরে চিকিৎসা করতে হবে। মোকদ্দমা করার কারণ বা কজ অফ অ্যাকশন, 8 ধারার বিধান মতে যদি কোনো ব্যক্তি দখলভুক্ত কোনো স্থাবর সম্পত্তি দখল হারিয়ে ফেলে তবে সে দেওয়ানি কার্যবিধির বিধান মতে তো উদ্ধার করতে পারে। মানে কজ অফ অ্যাকশন তৈরি হলে তাকে যেতে হবে হচ্ছে সিপিসি অনুসারে, মানে সিপিসির যে প্রসিডিউর আছে সেই প্রসিডিউরের মধ্যে দিয়ে যেতে হবে। অন্যদিকে 9 ধারার বিধান মতে আইনগত পন্থা বা বৈধ উপায় ব্যতীত কোনো স্থাবর সম্পত্তি হতে দখলচ্যুত ব্যক্তি সম্পত্তিতে তার কোনো সত্ত্ব থাক বা না থাক উক্ত সম্পত্তি দখল উদ্ধারের জন্য মোকদ্দমা দায়েরের মাধ্যমে তা উদ্ধার করতে পারবে। তার মানে এখানে 9 ধারায় এসআর অ্যাক্টের যে বিধান, এখানে গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। আর আপনাকে 8 ধারে গেলে এখানে সিপিসির বিধানগুলো বেশি ব্যবহৃত হবে। তামাদির মেয়াদ অলরেডি বলে দিয়েছে 142-এ 12, আর এখানে 3-এ হচ্ছে 6 মাস। কোর্ট ফি কত? 8 ধারায় কোর্ট ফি দিতে হবে অ্যাড ভ্যালোরম, মানে মূল্য অনুসারে মূল্যের 2% কোর্ট ফি দিতে হবে। কিন্তু 9 ধারায় অ্যাড ভ্যালোরমের অর্ধেক দিতে হবে। তার মানে 9 ধারায় মামলা করলে কোর্ট ফি লাগে হাফ, অর্ধেক। প্রমাণের ক্ষেত্রে বিবেচ্য বিষয় 8 ধারায় সত্য বিবেচনা করা হয়, আর 9 ধারায় শুধুমাত্র দখল বিবেচনা করা হয়। রায়ের প্রকৃতি, ডিক্রি বা আদেশ, এই 8 ধারার মোকদ্দমা প্রদত্ত ডিক্রি বা আদেশ পক্ষগণের সত্ত্ব বা মালিকানা চূড়ান্তভাবে নির্ধারণ করে, এবং 9 ধারায় ডিক্রি বা আদেশ সাময়িকভাবে শুধুমাত্র পক্ষগণের দখল নির্ধারণ করে। তাহলে 9 ধারা দখল নির্ধারণ করে, আর 8 ধারা সত্ত্বও নির্ধারণ করে দেয়। রায়ের বিরুদ্ধে প্রতিকার অলরেডি বলে দিয়েছি, আপিল। আর এখানে রিভিশন, রেস জুডিকাটা প্রয়োগ আছে কিনা এখানে। 8 ধারার মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে রেস জুডিকাটা নীতি প্রযোজ্য হবে, কিন্তু 9 ধারার মোকদ্দমার ক্ষেত্রে রেস জুডিকাটা নীতি প্রযোজ্যতা নেই, কেননা 9 ধারায় মামলা করার পরেও 8 ধারায় মামলা করা যায়। এই কারণে আর 8 ধারায় মামলা করলে পরে আর 8 ধারায় মামলা করা যায় না, বা 8 ধারায় মামলা করার পরে পরে আর 9 ধারায় মামলা করাও যায় না। পয়েন্ট টু বি নোটেড। আবার এটা নেন, কেউ যদি প্রথমে 8 ধারায় মামলা করে এবং হেরে যায় পরে আর 9 ধারায় মামলা করতে পারবে না। কিন্তু প্রথমে 9 ধারায় মামলা করে হেরে গেলে পরে আবার 8 ধারায় মামলা করা যাবে, অপরপক্ষ করতে পারবে। তার মানে প্রথমে 9 হলে পরে 8 হওয়ার সমস্যা নাই। তো প্রথমে 8 হয়ে গেলে বড় মামলা আগে করে ফেলেছে, ছোট মামলার আর কাজ নাই। একটা কথা আছে যে এ, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। তো এই 8 ধারা মামলা হচ্ছে বড় মামলা, হাতি ঘোড়ার মতন। সেটা যদি নদীর মধ্যে তলিয়ে যায়, তাহলে মশা এসে যদি বলে এবার দেখি জল কত আছে, তখন 9 ধারা দিয়ে আর কাজ হবে না। 8 ধারা যদি ফেল করে, 9 ধারা দিয়ে মামলা করারই সুযোগ নেই। সরকারের বিরুদ্ধে মামলা 8 ধারায় করা যায়, 9 ধারায় করা যায় না। এটা আমরা সবই জানি, এমসিকিউ থেকে জানি এগুলো। তাহলে 10টা পয়েন্ট দিয়েছি, এখান থেকে যদি বড় 7 নম্বরের প্রশ্ন আসে আপনারা 10টার মধ্যে অন্তত আপনি এটা লিখতে পারবেন। আর যদি 5 নম্বরের জন্য আসে অন্তত 2টা পয়েন্ট বেশি লেখার চেষ্টা করবেন। 5 নম্বরের জন্য আসলে গুরুত্বপূর্ণ 7টা পয়েন্ট লিখবেন বা 8টা পয়েন্ট লিখবেন, 2-3টা পয়েন্ট বেশি লিখবেন নম্বরের সংখ্যা থেকে পয়েন্টের সংখ্যা। এরপরে যে প্রশ্নটা আছে এইটা অলরেডি আমরা পড়ে ফেলেছি, 1 নম্বর প্রশ্নের মধ্যেই ছিল। সুবিধা কি
নয় ধারার ক্ষেত্রে কোর্ট ফি অর্ধেক দিতে হয়, এটা একটা সুবিধা। আবার মোকদ্দমা প্রমাণ করা সহজ। বিজ্ঞ আদালত সত্য অনুসন্ধান করে না, মানে কে মালিক সেটা দেখে না, শুধু দখল দেখালেই হয়ে যায়। দ্রুত প্রতিকার পাওয়া যায়, 9 ধারা কিন্তু দ্রুত মামলা শেষ হয়। আর সম্ভাব্য ক্ষতি এড়ানো যায় দ্রুত, যেহেতু একটা ইমার্জেন্সি সিচুয়েশনে দ্রুত ডিক্রি দেওয়া যায়, মানে 9 ধারা ডিক্রি দ্রুত হয় তাই। মামলার খরচ কম, মানে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফির অর্ধেক। যদি দেখা যাক সম্পত্তির মূল্য আছে এত টাকা, আর সেটার অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি হচ্ছে মনে করেন 10,000 টাকা, তাহলে 10,000 টাকা 8 ধারাতে 10,000-ই দিতে হবে, 9 ধারায় হলে 5,000, অর্ধেক। তাহলে খরচ কম, তাহলে বাদী ইন্টারেস্ট হবে বেশি 9 ধারায় মামলা করতে। রেস জুডিকেটর নীতির প্রয়োগ আছে কি নাই, সেটা 9 ধারায় প্রয়োগ নেই, কিন্তু 8 ধারায় প্রয়োগ আছে। 6টা পয়েন্ট দিয়ে দিয়েছি, 5 নম্বরের জন্য পারফেক্ট উত্তর। কার বিরুদ্ধে 9 ধারায় মামলা করা যায় না? সরকারের বিরুদ্ধে। কর্তৃপক্ষ যদি সরকার হয় তাহলে এই যে এখানে যে এই প্রশ্নটা থেকে কিন্তু প্রবলেমেটিক প্রশ্ন আসার একটা সম্ভাবনা আছে। কেন, কিভাবে আছে? মনে করেন যে একটা সরকারি কর্তৃপক্ষের কথা বললো, বলে একটা সিচুয়েশন দিয়ে দিল যে বেদখল করে দিয়েছে একজন ব্যক্তিকে, রহিমকে বেদখল করে দিয়েছে রাজুক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। আর রাজুক তো সরকারি প্রতিষ্ঠান, সরকারের একটা স্থানীয় সরকার প্রতিষ্ঠান। তো রাজুক যদি রহিমকে উচ্ছেদ করে ফেলে, তাহলে 9 ধারায় রহিম মামলা করতে পারবে না রাজুকের বিরুদ্ধে, 8 ধারায় করতে পারবে, যদি সম্পত্তিটা তার হয় এবং সেইটা নিয়ম মেনে, মানে যে অ্যাকুইজিশন আইন অনুসারে যদি নেওয়া না হয়, ক্ষতিপূরণ যদি দেওয়া না হয়। এভাবে প্রশ্ন আসলে তখন 8 আর 9-এর থিমটা বুঝে এবং সেটা সরকারি কর্তৃপক্ষ কিনা সেটা বুঝে উত্তর করতে হবে। 9 ধারা ডিক্রিভেদ প্রতিকার কি অলরেডি 1 নম্বর আমরা প্রশ্নের মধ্যে, 2 নম্বর প্রশ্নের মধ্যে পড়ে ফেলেছি। এবার একটা প্রবলেমেটিক প্রশ্ন পড়ি। ক এক খণ্ড জমির মালিক, জমির পরিমাণ উল্লেখ নাই, জাস্ট এক খণ্ড, মনে করেন 5 কাঠা, 2 কাঠা, বা যদি আমরা শতাংশ বলি 10 শতাংশ। কিন্তু জরিপ কর্মচারীদের ভুলে ওই জমি ক্ষয় নামে রেকর্ড হয়েছে। জমি ক্ষয়ের কিন্তু রেকর্ডে চলে আসছে, মনে করেন আরএস রেকর্ড চলে আসছে ক্ষয়ের নাম, করিমের সম্পত্তি হয়ে গেছে এবার খলিলের নামে, এবং সে সুযোগে খলিল ওই জমি থেকে করিমকে বেদখল করেছে। করিমের প্রতিকার কি? সংশ্লিষ্ট বিধানাবলী উল্লেখপূর্বক যুক্তি সহ আলোচনা করুন। ক কে করিম আর খ কে খলিল বলছি, যেন বুঝতে সুবিধা হয়। তো এখানে আমি যে স্টাইলে আপনাদেরকে শিখেছি, এটা সবচেয়ে বড় এবং পারফেক্ট স্টাইল। 4টা পয়েন্টে ঘটনা প্রশ্নের মধ্যেই আছে, বিচার্য বিষয়ে যা জানতে চাইলো সেটা প্রশ্নের মধ্যেই আছে। এবং এখানে দেখেন প্রাসঙ্গিক আইন সিদ্ধান্ত না বলে আমি এখানে প্রশ্নে কি চেয়েছে, ক এর মানে করিমের আইনগত প্রতিকার কি, তাই আমি এখানে ডিরেক্ট বলে দিচ্ছি ক এর আইনগত প্রতিকার। ওই প্রাসঙ্গিক আইন আর সিদ্ধান্তে না গিয়ে একটু ভিন্ন স্টাইলে করছি, এভাবেও করা যাবে। আলোচ্য প্রশ্নে ক এর আইনগত প্রতিকার সম্পর্কে যে স্পষ্ট ধারণা লাভ করা যায় তা নিম্নরূপ কি। প্রথমত, ক 9 ধারার বিধান অনুসারে মামলা করে খ এর বিরুদ্ধে মোকদ্দমা দায়েরের মাধ্যমে উদ্ধার করতে পারবে। এক্ষেত্রে শুধু করা হয়, মানে শুধু দখল বিবেচ্য, তাই সহজে ও দ্রুত সময়ের মধ্যে প্রতিকার লাভ করতে পারবে। 9 ধারা মামলা সব করতে পারবে, এবং 8 42 ধারায় মামলা করতে পারবে। তাহলে 42 ধারায় সত্য ঘোষণা, 8 ধারায় আবার দখলটা উদ্ধার করে নেওয়া। আবার বলা হচ্ছে যে দুইটার কিছুই করলো না, উপরোক্ত দুইটি প্রতিকারের যে কোনো একটির মাধ্যমে ক প্রতিকার প্রাপ্তির পর, তার মানে উপরের যে কোনো একটা, অর্থাৎ ডিগ্রি লাভের পর উক্ত ডিগ্রির ভিত্তিতে সংশ্লিষ্ট সহকারী কমিশনার ভূমি, মানে এসি ল্যান্ড ভূমি নিকট আবেদন করে রেকর্ডের ভুলটি সংশোধন করে নিজ নামে রেকর্ড করে প্রণয়ন করে নিতে পারবেন। 3 নম্বর পয়েন্টটা দেওয়া জরুরি না, আপনারা যদি মনে করেন 3 নম্বর পয়েন্টটা আমার বুঝতে সমস্যা, দ্বারা প্র্যাকটিক্যাল বোঝেন না, আপনারা 3 নম্বর পয়েন্টটা দিবেন না। এবার আরো একটি প্রবলেমেটিক প্রশ্ন পড়ি। এক ব্যক্তি আপনার নিকট এসে জানায় তাকে তাকে তার সম্পত্তি থেকে বেদখল করা হয়েছে এবং সে উক্ত সম্পত্তি পুনরুদ্ধার করতে চায়। আচ্ছা, তাহলে আপনি 9 ধারা মোতাবেক উক্ত সম্পত্তি দখল উদ্ধারের জন্য মামলা দায়েরের সিদ্ধান্ত নিলেন, মানে 9 ধারায় মামলা করবেন, ছোট মামলা। আপনি তার থেকে কি কি বিষয় জেনে নেবেন, আর্জিতে অন্তর্ভুক্ত করুন। এরপরে ওই মামলাতে বিবাদী তার লিখিত বর্ণনায় উল্লেখ করে যে বিরোধীয় সম্পত্তিতে তার সত্ত্ব আছে, মানে 9 ধারায় মামলায় বিবাদী সত্ত্ব দাবি করছে, কারণ তিনি উক্ত সম্পত্তি প্রকৃত
মালিকের নিকট হতে ক্রয় করেছেন। বিবাদীর এই যুক্তি আপনি কিভাবে মূল্যায়ন করবেন? তার মানে বিবাদী যদি দাবি করে তাহলে তাকে কিভাবে কাউন্টার দিবেন, এটাই জানতে চাওয়া হচ্ছে। তাহলে ঘটনায় এই ঘটনাটুকু আসবে। আশা মানে ঘটনায় যেটা বলা হচ্ছে এটার পরে কি কি দিব, এবার আমরা একটু ভিন্নভাবে উত্তর করছি যে নালিশি সম্পত্তির প্রকৃতি কি। নালিশি মানে কি কি জানবো তার কাছ থেকে, আমার মক্কেলের কাছ থেকে জানবো যে কি সম্পত্তির বিষয়, এটা কি কোনো গাড়ি, এটা কি কোনো বাড়ি, না জমি নাকি। তাহলে নালিশি সম্পত্তি প্রকৃতি কি, স্থাবর না অস্থাবর। সম্পত্তিতে কোনো স্থাবর সম্পত্তি কিনা তা নিশ্চিত হবো, কারণ স্থাবর না হলে তো আমি নয় ধারা মামলা করতে পারবো না। সেই কারণে নালিশি সম্পত্তির তফসিল কি, মানে কোন এলাকার সম্পত্তি, যেমন আমাদের রাজশাহীর পুঠিয়ার না দুর্গাপুরের তাহলে আমি স্থানীয় এখতিয়ার তো জানতে হবে আমাকে, কোন কোর্টে মামলা করব। তাই কাগজ দেখলেই বুঝতে পারবো, এগুলো তো জেনে নেব। নালিশি সম্পত্তির পরিমাণ কত, কারণ পরিমাণ হলে এর আনুমানিক মূল্য বা ভ্যালুয়েশন বা তাইদাদ আমি জানতে পারবো। সেক্ষেত্রে আমি কোর্টের যে আর্থিক এখতিয়ার সেটা নির্ধারণ করতে পারবো। তাহলে কোন কোর্টে যাব সিদ্ধান্ত নেব, সহকারী না সিনিয়র সহকারী না যুগ্ম জেলা জজ। সম্পত্তির মূল্যমান বা তাইদাদ সেটা আমরা নির্ধারণ করব। বাদীর দখল, বাদী বৈধ উপায়ে দখলে ছিল কিনা, না সে জোর করে আবার দখলে ছিল। এবং সে বেদখল হলো কি করে, বৈধ উপায়ে বেদখল হয়েছে কিনা, সে নিজে বিক্রয় করে দিয়েছে কিনা, বিক্রয় করে আবার সেটা দখল নিতে চাচ্ছে কিনা। বেদখলের ব্যাপ্তি অর্থাৎ বেদখলের সময়কাল 6 মাস অতিক্রম হয়েছে কিনা, অতিক্রম হয়ে গেলে তো নয় ধারায় মামলা করতে পারবো না। যার বা যাদের দ্বারা বেদখল অর্থাৎ বিবাদীদের নাম ঠিকানা নিব। এবং প্রয়োজনীয় প্রমাণাদি, সে যে 6 মাসের মধ্যে দখলে ছিল তার সম্পর্কে কোনো প্রমাণ আছে কিনা। যেমন সে যদি সেখানে ঘর নির্মাণ করে থাকে তাহলে বিদ্যুৎ বিল, গ্যাস বিল, আনুষঙ্গিক যে বিল, হোল্ডিং চার্জ, এগুলো দিয়েছে কিনা, বা সে খাজনা দিয়েছে কিনা যদি কৃষি সম্পত্তি হয় সেক্ষেত্রে, বা তার কোনো ফসল আছে কিনা, এলাকার লোকজন জানে কিনা সেটা। আরজিতে অন্তর্ভুক্ত বিষয় কি কি আরজিতে আমরা দিব, আরজির কন্টেন্টটা কি কেমন হবে। মক্কেলের সর্বর্কিত তথ্যের ভিত্তিতে মোকদ্দমা দায়েরের উদ্দেশ্যে আমি আরজিতে নিম্নলিখিত বিষয়সমূহ স্পষ্টভাবে উল্লেখ করব। বাদী বিবাদীর নাম সহ পূর্ণাঙ্গ ঠিকানা, এখানে আপনারা একটু সংশোধন করে নেন। বাদী ও বিবাদীর জাতীয় পরিচয়পত্র, যা বাদী বাদী ও বিবাদের জাতীয় পরিচয়পত্র নম্বর ও মোবাইল নম্বর। বাদী ও বিবাদীর, বাদী ও বিবাদীর এখানে লিখে আছে নাম, তারপরে পূর্ণাঙ্গ ঠিকানা, এবং এখানে দিবেন হচ্ছে জাতীয় পরিচয়পত্র নম্বর ও মোবাইল নম্বর। জাতীয় পরিচয়পত্র নম্বর ও মোবাইল নম্বর নতুন অ্যামেন্ডমেন্ট অনুসারে এই দুইটা পয়েন্ট যুক্ত হয়েছে। নালিশি সম্পত্তি প্রকৃতি, তফসিল, চৌহদ্দি, পরিমাণ, আনুষঙ্গিক মূল্য বা তাইদাদ, এগুলো আমরা দিয়ে দিব। অত্র মানে একটা আরজি ড্রাফটিং এ কি কি থাকে সেগুলোই। অত্র আদালতের স্থানীয় আর্থিক এখতিয়ার আছে মর্মে ব্যাখ্যা, পূর্ববর্তী দখলের প্রকৃতি, কিভাবে দখলে ছিল, বাদীর বেদখল হয়েছে কিভাবে, সম্পত্তিতে বাদীর বেদখলের তারিখ অর্থাৎ কারণ, কজ অফ অ্যাকশন সৃষ্টির, এবং তামাদির বিষয়ে বর্ণনা, তামাদির মেয়াদের মধ্যে মামলা করা হচ্ছে। বাদীর পূর্ববর্তী দখল প্রমাণের জন্য প্রয়োজনীয় যে দলিলপত্র সেটা তালিকা বা ফিরিস্তি আকারে জমা দিতে হবে। দখল পুনরুদ্ধার তথা বাদীর অনুকূলে ও বিবাদীর প্রতিকূলে ডিক্রি প্রার্থনা করতে হবে। এই হচ্ছে 9টা পয়েন্ট একটা আর্জির কন্টেন্ট। এরপর 2 নম্বর বলছে বিবাদী এসে এই মামলায় বলছে যে এটা তো আমার সত্ত্ব আছে, মালিক আমি এই সম্পত্তির। তাহলে ঘটনা যেটা আমরা পড়লাম উপরে সেটাই, বিবাদী সত্য দাবি সংক্রান্ত যুক্তির মূল্যায়ন। এবার আমি দেখেন যে 2 পয়েন্টে শেষ করছি, কারণ প্রশ্ন অনুসারে আপনাকে এভাবে পয়েন্টগুলো মডিফাই করতে হবে। অথবা আপনি পয়েন্ট দিলেন না, যদি বুঝতে না পারেন কি পয়েন্ট দেবো, একটা আনকমন প্রশ্ন, জেনারেল কোশ্চিন না, জেনারেল, যেমন পেনাল কোডের হলে আমরা কি দিচ্ছি, ঘটনা বিচ্ছেদ্য বিষয় আর প্রাসঙ্গিক আইন এবং সিদ্ধান্ত, কিন্তু সেটা ম্যাচ করছে না এটার ক্ষেত্রে। সেক্ষেত্রে স্পেশাল পয়েন্ট দিতে হবে, অথবা বুঝতে না পারলে পয়েন্ট দিলেন না, পয়েন্ট বাদে আপনি লিখে দিলেন তাহলেই হবে। এছাড়া একটা 9 ধারা বিধান মতে আইনগত পন্থা বা বৈধ উপায় ব্যতীত কোনো স্থাবর সম্পত্তি হতে দখলচ্যুত ব্যক্তি সম্পত্তিতে তার কোনো সত্ত্ব থাক বা না থাক, উক্ত সম্পত্তির দখল উদ্ধারের জন্য মোকদ্দমা দায়েরের মাধ্যমে তা উদ্ধার করতে পারবেন। অত্র ধারার মূল বক্তব্য হলো দখলদারই দখলে থাকবেন। তাহলে আমরা অলরেডি কিন্তু এটা জানি যে 9 ধারায় দখল নিয়ে কথা বলতে হয়, সত্ত্ব নিয়ে কথা বলার সুযোগ নেই। বিবাদী সত্ত্ব নিয়ে যতই কথা বলুক, বাদী পক্ষের আইনজীবী বলবে স্যার
সে সম্পত্তির মালিক কিনা এটা তো এখানে বলার সুযোগ নেই মামলায়। আমরা তো 9 ধারায় মামলা করেছি, প্রয়োজনে তিনি 8 ধারায় মামলা করুক ভিন্ন। সেই 8 ধারায় মামলা করে তিনি যদি ডিক্রি পান, তাহলে আমার 9 ধারার ডিক্রিটা কি হয়ে যাবে, রদ হয়ে যাবে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু তার 9 ধারায় সত্যর কথা বলার সুযোগ নেই, এটাই বলতে হবে। এই পয়েন্টটার জন্যই কিন্তু এই প্রশ্নটা করা হয়েছে। এবার আমরা টপিক 2, ডিক্লারেটরি শুট। মাঝখানে আরো কি আছে? আরো একটা মনে করেন যে এটার পরের চাপটা কি আছে? এর পরের চাপটা হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে কি আছে? চুক্তি প্রবল সংক্রান্ত বিধান 12 থেকে শুরু হয়ে 30 পর্যন্ত। চুক্তি নিয়ে গতবার 23-এ প্রশ্ন চলে আসছে, তাই চুক্তি নিয়ে এখানে প্রশ্ন করিনি। তবে ফাইনাল টাচ নোটে ছোট ছোট 2-3টা প্রশ্ন করেছি আমি চুক্তি নিয়ে। প্রবলেমেটিক প্রশ্ন থাকছে চুক্তি নিয়ে। গেল। তারপরে আরো কি আছে? দলিল সংশোধন, দলিল রদ, দলিল বাতিল, এগুলো নিয়ে ছোট ছোট 2-3টা প্রশ্ন রেখেছি। কিন্তু ব্রড প্রশ্ন রাখিনি, ওখানে গুরুত্বপূর্ণ আমার মনে হয়নি। ডিরেক্ট আমি চলে আসছি কোথায়? ঘোষণামূলক বা বিজ্ঞাপনী মোকদ্দমা। ঘোষণামূলক বা সত্য ঘোষণার মামলা বা বিজ্ঞাপনী মামলা বলা হয়। প্র্যাকটিক্যালি রাজশাহীতে এটাকে বিজ্ঞাপনী মামলা হিসাবে আমরা বলি। কারণ ঘোষণা করা মানে তো বিজ্ঞাপন দেওয়া, এরকম যে এটা আমার সম্পত্তি, এটা প্রচার করে দেওয়া, বিজ্ঞাপন করে দেওয়া। তাহলে আহ, ঘোষণামূলক ডিক্রি বলতে কি বোঝায়, এটা আমরা প্রথমে দেখে নেব। এই যে একটু আগে যে আমরা সাবস্ট্যান্টিভ ল, অত্র আইনের কোথায় আছে, এগুলো আমরা যদি সম্ভব হয় দিব। এগুলো দেওয়া খুব বেশি জরুরি না। তবে দ্বিতীয় খণ্ডের চতুর্থ অধ্যায়ের 42 ধারায়, শুধু 42 ধারা মনে রাখতে পারলেই হলো। দ্বিতীয় খণ্ডের চতুর্থ অধ্যায় এটা বলতে পারাটা মানে হয়তো বা অনেকের কাছে কঠিন মনে হতে পারে। আপনি দিলেন না, কোনো সমস্যা নাই, একটু একটু অতিরিক্ত তথ্য দিয়েছি, দ্যাটস অল। আপনি জাস্ট অধ্যায় বললেন, ষষ্ঠ অধ্যায়, অধ্যায়গুলো যদি মনে থাকে, তবে ভুল অধ্যায় লিখবেন না। অধ্যায় লেখাটা কি জরুরি না, কম্পালসারি না, অপশনাল। তাহলে 42 ধারায় ঘোষণামূলক ডিগ্রি এবং 43 ধারায় এটার ফলাফল সম্পর্কে বলা হয়েছে। এবার সংজ্ঞায় যাই, যে এর সবচেয়ে পরিশীলিত ধারা হলো 42 ধারা। পরিশীলিত মানে ব্যবহৃত ধারা। আমার কাছে একটা বই আছে এটা নিয়ে, এসআর অ্যাক্টের। এই বইটা পড়ে আমার সবচেয়ে ভালো লাগে। ও এই বইটা এই মুহূর্তে আমার এই এই সেলফে নাই, অন্য জায়গায় আছে। যাই হোক, পরিশীলিত মানে সবচেয়ে বেশি ব্যবহৃত। মানে আমি বলতে গেলে 3টা মামলা এখন পর্যন্ত আমার রেডি আছে আপনাদের নোট তৈরি করার জন্য। জাস্ট সমনগুলো লিখতে হবে, তাই ফাইলিং করতে পারলাম না ঈদের আগে। এবং আমার 7-8টা মামলা সবকিছু মিলে পেন্ডিং হয়ে আছে। তারপরেও গুরুত্ব দিচ্ছি। আর তারপরেও নওগাঁর একটা কাজ পেন্ডিং হয়ে আছে, তো এগুলো অন্যদিন গল্প করব। সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি আপনাদেরকে, এবং আপনারা একটু আস্থা রাখেন। আহ মন খারাপ করবেন না। আমি যেটা আপনাদের জন্য করছি সেটা সহজে আপনারা অ্যাবজর্ব করতে পারবেন, এবং চাপ হবে না। অন্তত ঈদের 2 দিন একটু রিল্যাক্স থাকেন, সমস্যা নেই। অত্র ধারার বিধান অনুসারে কোনো ব্যক্তি তার আহ, আইনগত পরিচয় অর্থাৎ লিগ্যাল ক্যারেক্টার, লিগ্যাল ক্যারেক্টার বাংলা হতে হচ্ছে আইনগত পরিচয়, বা কোনো সম্পত্তির অধিকার, এনি রাইটস অ্যাজ টু এনি প্রপার্টি সম্পর্কে। এই যে ইংলিশ গুলো দিয়ে দিছি, দেওয়া জরুরি জরুরি না, দিলে ভালো, না দিলে সমস্যা নাই। ঘোষণার জন্য বিজ্ঞ আদালতে যে মোকদ্দমা দায়ের করে তাকে ঘোষণামূলক মোকদ্দমা বলে। ঘোষণামূলক মোকদ্দমার সংজ্ঞা দিয়ে দিলাম 42 ধারা অনুসারে। 42 ধারায় বাদী তার আইনগত পরিচয় বা অন্য কোনো সম্পত্তির বিষয়ে ঘোষণার জন্য বিজ্ঞ আদালতে মোকদ্দমা দায়েরের মাধ্যমে যে প্রতিকার লাভ করে তাকেই বোঝায় হচ্ছে ঘোষণামূলক ডিক্রি বলতে বোঝায়। এটা বলে দিলাম দুইভাবে। আচ্ছা, ঘোষণামূলক মামলা সম্পর্কে বা ডিক্রি সম্পর্কে 42 ধারায় আমরা এই একটা দুইটা লাইনই পাচ্ছি। তাহলে এখানে তথ্য কি আছে? হ্যাঁ, তো যেটা আলোচনা করছিলাম আমরা, যে ঘোষণামূলক ডিক্রি কাকে বলে। তো 42 ধারায় যে সংজ্ঞা দেওয়া হয়েছে সেখানে পর্যাপ্ত তথ্য না থাকায় অল্প 2-3টা লাইন আছে সেখানে, মেবি 2টা সেন্টেন্স। তো সেটা পর্যাপ্ত না হয় আমাদের কার সহযোগিতা নিতে হবে? কেস ল। তো একটা কেস ল দিয়ে দিয়েছি, এআইআর অল ইন্ডিয়া রিপোর্ট 1915 মাদ্রাজ 148 মামলায় মহামান্য হাইকোর্ট বিভাগ মাদ্রাজ মত প্রকাশ করেন যে, এর আগে অভিমত পোষণ করেন যে বা প্রকাশ করেন যে, আমি এখানে লিখেছি মত প্রকাশ করেন যে, আপনি যে ল্যাঙ্গুয়েজ আপনার পছন্দ বা বলেন যে বললেও হবে।
স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 অর্থাৎ এসআর অ্যাক্ট এর 42 ধারাটির উদ্দেশ্য হলো বাদীর সত্যের সাক্ষ্য চিরস্থায়ী এবং শক্তিশালী করা, যাতে এর বিরুদ্ধে কোনো আক্রমণ একে দুর্বল করতে না পারে। খুব চমৎকার একটা কিন্তু কেস ল এখানে আছে। এটা শুনতেও যেমন সুন্দর দেখাচ্ছে, মনে রাখাও সহজ। সত্যের সাক্ষ্য চিরস্থায়ী এবং শক্তিশালী করাই হচ্ছে এটার উদ্দেশ্য। কেন করব? কারণ কোনো আক্রমণ যেন একে দুর্বল করতে না পারে। আমার একটা সম্পত্তি আছে, প্রতিবেশীরা সেটা মানে কুনজর দিয়েছে, সেটা নিয়ে নেওয়ার চেষ্টা করছে, আমি কি করব? সত্য ঘোষণা মামলা করে দিব। যদি আমার দখলে থাকে, জাস্ট 42 ধারায় মামলা করলেই হবে। যদি আমার দখলও চলে যায় কিছুদিনের মধ্যে, তাহলে 42 ধারার সাথে 8 ধারা যুক্ত করতে হবে। 42 ধারা মানে 42 ফর ডিক্লারেশন, মানে এটা আমার চিরদিনের জন্য ঘোষণা হয়ে যাবে। আর 2 নম্বর হচ্ছে, যেহেতু দখল চলে গেছে, তাই 8 ধারায় আমাকে দখলটাও ফিরিয়ে দিতে হবে। যদি দখল নিজের থাকে 8 ধারা দরকার নাই, দখল নিজের না থাকলে অবশ্যই 8 ধারা যুক্ত করতে হবে 42-এর সাথে বাস্তবে। এরপর আমরা একটা টার্মিনাল স্টেটমেন্ট বা উপসংহার দিব। উপরোক্ত আলোচনা হতে বলা যায়, এসআর অ্যাক্টের সুনির্দিষ্ট অধিকার ও প্রতিকার নিশ্চিতকরণে অনুসৃত উপায়সমূহের মধ্যে পক্ষবিন্দের অধিকার ঘোষণার মাধ্যমে যে সুনির্দিষ্ট প্রতিকারের বিধান বিদ্যমান, তাকেই ঘোষণামূলক ডিক্রি বা বিজ্ঞাপনী ডিক্রি বলে। তাহলে আমি শেষেও কিন্তু আরেকটা বিকল্প সংজ্ঞা দিয়ে দিচ্ছি অন্যভাবে। এভাবেই শেষ হয়ে গেল জাস্ট সংজ্ঞা। তো এটা যদি সংজ্ঞা বলে আসে বা টিকা বলে আসে বা কাকে বলে আসে, কি বুঝেন বলে আসে, বা আলোচনা করুন, সংক্ষেপে আলোচনা করুন, যেইভাবে আসুক না কেন, পারফেক্ট উত্তর আছে 5 নম্বরের জন্য। এটা 3 নম্বরের জন্য এই উত্তর লিখতে পারেন। 3 নম্বরের জন্য বা 2 নম্বরের জন্য আসলে কেস ল না দিলে হবে, কিন্তু 5 নম্বরের জন্য আসলে কেস ল অবশ্যই দিতে হবে, মাস্ট। 42 ধারায় লিগ্যাল ক্যারেক্টার কি সেটা আমরা একটু আগে দেখলাম। তো লিগ্যাল ক্যারেক্টারের জন্য 42 ধারায় যে কথা বলা হয়েছে যে লিগ্যাল ক্যারেক্টারের আক্ষরিক অর্থ হলো আইনগত পরিচয় বা আইনগত মর্যাদা বা আইনগত পদ। লিগ্যাল ক্যারেক্টার বলতে বোঝায় আইন দ্বারা স্বীকৃত কোনো অধিকার বা চুক্তির মাধ্যম, যা চুক্তির মাধ্যমে সৃষ্টি হয় না। তো চুক্তির মাধ্যমে সৃষ্টি হলে সেটা লিগ্যাল ক্যারেক্টার হয় না, সেটা আইন দ্বারা সৃষ্টি হলে লিগ্যাল ক্যারেক্টার হবে। আর চুক্তির মাধ্যমে সৃষ্টি হলে সেটা কন্ট্রাকচুয়াল ক্যারেক্টার হবে। তাহলে এটা 52 ডিএলআর, এটা বাংলাদেশের আইনের মানে বাংলাদেশের একটা জাজমেন্ট, 263 পৃষ্ঠার এই মামলার সিদ্ধান্ত মতে, দেখেন এখানে আবার ল্যাঙ্গুয়েজ ভিন্ন দিয়েছি, সিদ্ধান্ত মতে দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এর 42 ধারায় বর্ণিত অভিব্যক্তি লিগ্যাল ক্যারেক্টার বা বৈধ চরিত্র, এখানে আবার বৈধ চরিত্র বলা হচ্ছে, টর্ট আইন অথবা চুক্তি হতে উদ্ভূত নয়। তাহলে টর্ট আইন বা চুক্তি হতে না, টর্ট আইন কিন্তু মানে একটু দুর্বল আইন বাংলাদেশের পার্সপেক্টিভে ধরা হয়, তাই এখানে টর্টটাকে এখানে বলছে লিগ্যাল ক্যারেক্টারের মধ্যে ধরছে না। তবে বৈধ স্বীকৃতির ব্যক্তিগত ও বিশেষ অধিকার নির্দেশ করে। বন্টনের জন্য বাদীর প্রার্থনা নাকচকরণ বৈধ স্বীকৃতির সৃষ্টি করেছে, যা কোনো ব্যক্তির বিরুদ্ধে কার্যকরযোগ্য, যার একই ধরনের আবেদনই গৃহীত হয়। এখানে বলছে বন্টনের জন্য বাদীর প্রার্থনা নাকচকরণ বৈধ স্বীকৃতির সৃষ্টি করেছে। এখানে ল্যাঙ্গুয়েজটা একটু কঠিন মনে হতে পারে। যদি 1 নম্বরের বা 2 নম্বরের জন্য আসে, ওপরের টুকু দিলেই হলো। আইনের নাম সঠিকভাবে লিখবেন, ধারাটা লিখবেন, আর এর অর্থ কি আর 1 লাইনে লিখে দেবেন, তাহলে 2 নম্বরের জন্য এলাও। এটা যদি 3 নম্বরের জন্য আসে, তাহলে এখানে কেসলটা দেওয়ার চেষ্টা করবেন। কেসলর অন্তত প্রথম যে বাক্য, এই যে শেষের বাক্য না দিলেও হবে, প্রথম বাক্যটা অন্তত দেওয়ার চেষ্টা করবেন, তাহলেও হয়ে যাবে। পরের বাক্যটা দিলে যদি 4 বা 5-এর জন্য আসে দিতে পারেন, তবে এটা 2 বা 3 সর্বোচ্চ আসবে। আদালত কোন কোন ক্ষেত্রে বা কোন কোন পরিস্থিতিতে বা কোন কোন আবশ্যকীয় শর্তাধীনে ঘোষণামূলক ডিগ্রি প্রদান করে, মানে ঘোষণামূলক ডিগ্রি প্রদানের কারণ বা শর্ত বা পরিস্থিতি, মানে কখন মঞ্জুর করেন বা ডিগ্রি প্রদান করেন। এখানে 42 ধারায় কোন কোন ক্ষেত্রে মঞ্জুর হবে? বাদীর আইনগত পরিচয় বা কোনো সম্পত্তিতে তার অধিকার থাকতে হবে। তাহলে শুধু সম্পত্তি না, আইনগত পরিচয়। মনে করেন এক ব্যক্তি একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, কিন্তু তাকে জোর করে প্রিন্সিপালের পদ থেকে সরাই দেওয়া হয়েছে, সে এখন আমি এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল বা অধ্যক্ষ এ বলে একটা ঘোষণামূলক মামলা করলেন, তাও মামলা হবে। এটাও কিন্তু 42 ধারার একটা কি বিষয়বস্তু। বাদীর
তো আইনসঙ্গত পরিচয় বা সম্পত্তিতে তার উক্ত অধিকার বিবাদী অস্বীকার করে, এখন ওই যে প্রিন্সিপালের উদাহরণ দিলাম, বাকি যে তার প্রিন্সিপালের পদটা ছিনাই নিয়ে নিজেকে প্রিন্সিপাল ঘোষণা করাই দিয়েছে যে আমি এখন প্রিন্সিপাল, যেটা আপনার জুলাইয়ের পরে আগস্ট মাসে এরকম কিছু দেখেছি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনেক শিক্ষাগুরুকে, যিনি প্রধান ছিলেন তাকে সেখান থেকে টেনে হিচড়ে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তিনি যদি আদালতে মামলা করতে পারেন। তো এরকম যে কেউ যদি অস্বীকার করে যে আপনি সঠিকভাবে এই পদে আসেননি, আপনি যে প্রিন্সিপাল বা আপনি প্রধান শিক্ষক আমরা মানি না, আমরা নতুন প্রধান শিক্ষক দিব, তাহলে তিনি আদালতের দ্বারস্থ হতে পারেন। বা করতে উদ্যত বা আগ্রহ প্রকাশ করে বা এরকম করছে যে মানছে না, তখন তিনি আইনের আশ্রয় নিয়ে নিজেকে প্রিন্সিপাল ঘোষণার জন্য মামলা করতে পারে। মামলার বিষয়বস্তু অবশ্যই আইনসঙ্গত পরিস্থিতি বা অধিকার বিষয়ক হতে হবে, মানে আইনের বাইরে বেআইনি কোনো কিছু করা যাবে না। মনে করেন কেউ নিজেকে বলছে "এই এলাকার আমি কি 1 নম্বর চাঁদাবাজ দাদা ভাই", আদালতে মামলা করলো যে স্যার ঘোষণা করে দেন আমি শুধু চাঁদা উঠাবো এই এলাকায়, অন্য কেউ ওঠাতে পারবে না, এই মামলা করা যাবে না, কারণ এটা কি অবৈধ। বাদী সত্ত্বের ঘোষণা ছাড়া অতিরিক্ত হিসাবে আনুষঙ্গিক প্রতিকার দাবির সুযোগ থাকলে অবশ্যই তা করতে হবে। আনুষঙ্গিক প্রতিকার বলতে দখল হারায় গেছে দখলও চাইতে হবে, তার মানে 8 ধারা যুক্ত করতে হবে। তাহলে এখানে ব্র্যাকেটে লিখে নেন আনুষঙ্গিক প্রতিকার বলতে দখল উদ্ধারকে বোঝায়। দখল উদ্ধার এটাকে আনুষঙ্গিক প্রতিকার বলে। বাদীকে তার প্রকৃত বা পর্যাপ্ত ক্ষতি কিংবা আশু ক্ষতির সম্ভাবনার বিষয়টি প্রমাণ করতে হবে। এই মামলা না করলে আমার স্যার এই যে পদ বা আমার সম্পত্তি কি হয়ে যেতে পারে, হাতছাড়া হয়ে যেতে পারে। তার মানে আশু আশু মানে হয়ে যেতে পারে, অ্যাবাউট টু, মানে একেবারে সম্ভাবনা তৈরি হয়ে গেছে, খুব দ্রুত আমার কি দরকার, রিমিডি দরকার, যে মামলা করে হয়তো বা একটা কিনে নিলাম, টেম্পোরারি ইনজাংশন নিয়ে নিলাম, অস্থায়ী নিষেধাজ্ঞা, যেন আপাতত এই সম্পত্তি আমার দখল থেকে হাতছাড়া না হয়। যখন বাদীর প্রার্থিত প্রতিকার অন্যভাবে দেওয়া সম্ভব নয়, তখন বিজ্ঞ আদালত ঘোষণামূলক ডিক্রি মঞ্জুর করবেন। যদি অন্যভাবে দেওয়া যায় তাহলে আর কিন্তু ঘোষণামূলক ডিক্রি দিবেন না। এটা একটা বিষয়। তাদের উপর বাধ্যকর বা বাধ্যতামূলক 43 ধারে আছে, মানে এটার ফলাফল কি, ফলাফল মানে কাদের উপর বাধ্যকর, একটা ডিগ্রি পেলাম, এই ডিগ্রি দিয়ে কাজটা কি করব। মনে করেন আপনি জার্নি করবেন ট্রেনে, তাহলে ট্রেনের টিকিট দরকার, টিকিটের কাজ কি, টিকিট হচ্ছে আপনাকে একটা ভ্রমণ সুবিধা দিবে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করার জন্য, তাহলে ডিগ্রি নিয়ে ডিগ্রির কাজটা কি, ডিগ্রির ফলটা কি, কার্যকারিতা কি। তাহলে 43 ধারা এটা বলা আছে। 43 ধারা কি আছে, ঘোষণামূলক মোকদ্দমা সংশ্লিষ্ট পক্ষগণের উপর, অর্থাৎ এই ডিক্রিটা বাদী বিবাদী উভয়ের উপরে কি প্রযোজ্য হবে, বিশেষ করে বিবাদীর উপরে বাধ্যকর হবে। এখানে বাদী বিবাদী উভয়ের উপরে কি কারণে বলছি, যদি একাধিক বাদী থাকে একটা সম্পত্তি নিয়ে, তাহলে মানে মনে করেন 5 জন বাদী মামলা করলো, 5 জনের মধ্যে আবার নিজেদের মধ্যে যদি ঝামেলা হয়ে যায়, তাহলে এই ডিক্রি অনুসারে 5 জনই তো মালিক হিসেবে ঘোষণা করা হয়েছে, তার মানে ক খ গ ঘ ও, এই 5 জন, 5 জনের মধ্যে গ যদি বলে যে এই সম্পত্তি শুধু আমার একা, তোমাদের 4 জনকে দিব না, তাহলে কিন্তু হবে না, কারণ মামলার ডিক্রিতে অপর 4 জনেরও নাম আছে। তার মানে এখানে ডিক্রিটা বাদীর উপরও প্রযোজ্য, বিবাদী সকল বিবাদীর উপরও প্রযোজ্য, মানে এখানে সকলের পক্ষে বাধ্যকর। তাই এই 43 ধারাতে আছে এই 3টা পয়েন্ট। যে সকল ব্যক্তি মোকদ্দমার পক্ষগণের মাধ্যমে সত্য বা স্বার্থ দাবি করে, মনে করেন যে বাদী বা বিবাদী করিম নামে একজন ব্যক্তি ছিলেন বিবাদী, and করিম মারা গেছেন, তার 2টা সন্তান এ মামলার তিনি পক্ষ ছিলেন না, কিন্তু ওয়ারিশ সূত্রে সম্পত্তি পেয়ে গেছে, তাহলে তার উপরে এই ঘোষণামূলক ডিক্রি বাধ্যকর হবে। কেউ যদি এই সম্পত্তিটা কিনে থাকে ওই ব্যক্তির কাছ থেকে, মনে করেন যে একটু আগে আমি করিমকে মেরে ফেললাম, করিম মারা যাননি, করিম সম্পত্তিটা বিক্রয় করে ফেলেছেন আরেকজনের কাছে। হ্যাঁ, এটা জাজমেন্ট ইন পার্সোনাম, এমসিকিউ বলা আছে। ধন্যবাদ কুদ্দুস ভাই। তো যদি সম্পত্তিটা বিক্রয় করে দেয় যার কাছে, তাহলে ওই ব্যক্তির মানে বাদী বিবাদীর মাধ্যমে যেহেতু সম্পত্তি পেলেন, তাই তার উপরে এটা বাধ্যকর হবে, মানে ওই উক্ত ক্রেতার উপরে। যে ক্ষেত্রে পক্ষগণের যে কোনো এক পক্ষ ট্রাস্টি হিসেবে বিদ্যমান, মানে একটা পক্ষ যদি ট্রাস্টি হয়, তাহলে ট্রাস্টি যদি হয় তাহলে ট্রাস্টকৃত সম্পত্তি লাভ কে পায়, ট্রাস্টকৃত সম্পত্তির লাভ পায় হচ্ছে বেনিফিশিয়ারি, সুবিধাভোগী।
তাহলে ওই সুবিধাভোগীদের উপরেও এটা প্রযোজ্য হবে। মনে করেন একটা হাসপাতাল মামলা হয়েছে, একটা ডিক্রি হয়েছে, তাহলে হাসপাতালে যারা চিকিৎসা নিতে আসে তাদের উপরেও প্রযোজ্য হবে, সেটা বলা হচ্ছে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট ঘোষণামূলক ডিক্রি প্রদানের তারিখ থেকে উক্ত ট্রাস্টি বেঁচে থাকলে তিনি যাদের জন্য ট্রাস্টি হতেন, মানে বেনিফিশিয়ারি বা সুবিধাভোগী, তাদের উপরেও ঘোষণামূলক ডিক্রিটি বাধ্য করা হবে। মনে করেন একটা হাসপাতাল মামলা করা হলো, সেটা ট্রাস্ট হিসাবে ছিল, কিন্তু মামলায় ওই ট্রাস্ট কর্তৃপক্ষ হেরে গেছে, সম্পত্তিটা মনে করেন হয়ে গেছে কার, অন্য একজন ব্যক্তির বা সরকারের। এখন এই সম্পত্তি আর ট্রাস্ট ট্রাস্ট নাই, সম্পত্তি হয়ে গেছে এখন ব্যক্তি মালিকানাধীন, বা এটা হয়ে গেছে পাবলিক প্রপার্টি বা সরকারি সম্পত্তি। সেক্ষেত্রে যারা চিকিৎসা নিতে আসতো, ট্রাস্ট কর্তৃপক্ষ যে সুযোগ সুবিধা দিত, সেই সুযোগ সুবিধা তো আর ওই বেনিফিশিয়ারি বা যারা চিকিৎসা নিত আগে থেকে তারা কিন্তু আর পাবে না। কারণ এখানে মালিক পরিবর্তন হয়ে গেছে, নতুন সিদ্ধান্ত আসলে সেটাই হবে। সেটা হাসপাতাল ভেঙে অন্য কিছু করতে পারে, সেটা তাদের বিষয়। এই কারণেই তাদের উপরে বাধ্য করা। এখন বেনিফিশিয়ারি বা যারা চিকিৎসা নিত তারা এসে জোর করতে পারবে না যে আমরা তো এখানে চিকিৎসা নিতাম, আমাদের দিতেই হবে। কারণ ওই ডিক্রি এসে তাদের উপরেও বাধ্য করবে সেটা মেনে নিতে। আশা করি ক্লিয়ার হয়েছেন। ঘোষণামূলক ডিক্রি কি জারি মামলার মাধ্যমে বাস্তবায়নযোগ্য? এটা অনেকটা প্রবলেমেটিক প্রশ্নের মধ্যে মতো। ঘোষণামূলক ডিক্রি যদি আনুষঙ্গিক প্রতিকার চাওয়া হয়, অর্থাৎ যদি প্রয়োজন হয়, নিজের দখলে থাকলে আনুষঙ্গিক প্রতিকার দরকার হয় না, জারিরও দরকার হয় না। কারণ আমার সম্পত্তি আমার কাছে আছে, জাস্ট আমার ঘোষণা দরকার ছিল কি কারণে, এটা আরো স্ট্রং করার জন্য, যেন এটা দুর্বল করতে না পারে, কেউ যেন আক্রমণ করতে না পারে। চিরস্থায়ী ভাবে এটা আদালতের একটা রায় থাকবে আমার পক্ষে, তাহলে কেউ কিছু করতে আসলে আমি রায় দেখাই দিব। এটাই হচ্ছে উদ্দেশ্য। আমার দখলে নাই, তাহলে আমাকে আট ধারা যুক্ত করতে হবে। কি করার জন্য? সম্পত্তি রিকভার করার জন্য, দখল উদ্ধার করার জন্য। যখন আট ধারা যুক্ত থাকবে তখন জারি করতেই হবে বা জারি করার প্রয়োজনীয়তা আছে। মানে আট ধারা থাকলে জারিযোগ্য, আর আট ধারা না থাকলে জারিযোগ্য নয়। হ্যাঁ, 42-এর সাথে ডেফিনেটলি আট ধারা। তাহলে ঘোষণামূলক ডিক্রি জারি মামলার মাধ্যমে বাস্তবায়ন কিনা, তা ঘোষণামূলক ডিক্রি সাধারণত দুই ভাবে প্রদান করা হয়। এই বিষয়টা আমাদের জানতে হবে, তাহলে বুঝতে পারবো। যথা আনুষঙ্গিক প্রতিকার ব্যতীত এবং প্রতিকার সহ। যখন আনুষঙ্গিক প্রতিকার ব্যতীত ঘোষণামূলক ডিক্রি প্রদান করা হয়, তখন জারি কার্যক্রমের মাধ্যমে ডিক্রিটি বাস্তবায়ন করার প্রয়োজনই হয় না। কেননা আমার সম্পত্তি আমার কাছে আছে, কি করতে জারি করব? দখল তার উদ্ধারের দরকার নেই, আমার কাছেই তো আছে। কেননা জারি বাদীর প্রার্থিত অধিকার তার পূর্ব থেকে আছে, মানে সম্পত্তি নিজের দখলেই আছে, যা তিনি ঘোষণামূলক ডিক্রির মাধ্যমে চিরস্থায়ী ও আরো শক্তিশালী করতে চান। জাস্ট একটা কি করলাম, আর একটা লেয়ার দিয়ে দিলাম মামলাটাকে প্রোটেক্ট করার জন্য, যেন এর বিরুদ্ধে কোনো আক্রমণ একে দুর্বল করতে না পারে। এই ক্ষেত্রে ঘোষণামূলক ডিক্রির মাধ্যমে বাদীর অনুকূলে নতুন কোনো অধিকারের সৃষ্টি হয় না, মানে যা আছে তাই থাকলো। সুতরাং আনুষঙ্গিক প্রতিকার ব্যতীত ঘোষণামূলক ডিক্রি জারি মোকদ্দমার মাধ্যমে বাস্তবায়নযোগ্য নয় বা প্রয়োজনীয়তাই নাই। এরপরে আমরা যদি দেখি যে আট ধারা যদি থাকে, অর্থাৎ আবার যখন আনুষঙ্গিক প্রতিকার সহ ঘোষণামূলক ডিক্রি প্রদান করা হয়, তখন জারি কার্যক্রমের মাধ্যমে ডিক্রিটি বাস্তবায়ন করার প্রয়োজন হতে পারে। আচ্ছা, আট ধারার সাথে এখানে কি থাকতে পারে? আনুষঙ্গিক প্রতিকার হিসাবে আমি আট ধারা নাও চাইতে পারি। কি চাইতে পারি? আমার সম্পত্তি আমার দখলে আছে, আমি ইনজাংশন চাইতে পারি, টেম্পোরারি ইনজাংশন। তো টেম্পোরারি ইনজাংশনটা আমি এর এর সাথে কি করতে পারি? আনুষঙ্গিক প্রতিকার হিসেবে চাইতে পারি। তো এই টেম্পোরারি ইনজাংশনের অংশটুকু কি হতে পারে? জারি হতে পারে। সেটা যার মানে ডিক্রি হয়ে যাওয়ার পর সেটা পার্মানেন্ট হয়ে যাবে। কেননা বাদীর প্রার্থিত অধিকারের সাথে নতুন কোনো আনুষঙ্গিক প্রতিকার যুক্ত হয়, বাদীর অনুকূলে নতুন কোনো অধিকারের সৃষ্টি হয়, যা বিবাদী প্রদানে অস্বীকৃতি জানালে জারি কার্যক্রমের মাধ্যমে কার্যকর করার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। সব ক্ষেত্রে যে দেখা দিবে তা না। ডিগ্রি পাওয়ার পর এমনিতেই দিয়ে দিতে পারে সম্পত্তি দখলে। বিবাদী যে ছেড়ে দিল, মামলা হেরে গেল, সে ছেড়ে দিল, জারি করার দরকারই হলো না। সুতরাং প্রতিকার সহ আনুষঙ্গিক প্রতিকার সহ ঘোষণামূলক ডিক্রি জারি মোকদ্দমার মাধ্যমে বাস্তবায়নযোগ্য। তাহলে যদি ভাই ভাই প্রশ্ন করা হয় যে জারি এই 42 ধারায় মামলা করলে কি সেটা সবসময় জারি করতে হয়, বলবেন না স্যার সব সময় লাগে না। যদি আনুষঙ্গিক প্রতিকার থাকে বা 42 ধারার মতো কোনো যদি মানে এখানে প্রতিকার চাওয়া হয়, উদ্ধার চাওয়া হয়, সেক্ষেত্রে জারি করার প্রয়োজন হতে পারে দখল উদ্ধারের জন্য। তাছাড়া জাস্ট প্লেন যদি মামলা হয় 42 ধারার,
তাহলে লাগে না। এই হচ্ছে ভাই ভাই উত্তর করার পন্থা। 42 ধারা অনুযায়ী নেতিবাচক ঘোষণার মোকদ্দমা করা যায় কি? উদাহরণ সহ আলোচনা করুন। তাহলে 42 ধারা বিধান মতে বাদী তার আইনগত অধিকার বা কোনো সম্পত্তির অধিকার সম্পর্কে ঘোষণার জন্য বিজ্ঞ আদালতে মোকদ্দমা দায়েরের জন্য ঘোষণামূলক ডিক্রি প্রাপ্তির মাধ্যমে প্রতিকার লাভ করে। অলরেডি আমরা এটা পড়েছি কয়েকবার। উদাহরণস্বরূপ বলা যায়, বৈধভাবে একটি জমির দখল করেছেন পার্শ্ববর্তী গ্রামের অধিবাসী উক্ত জমির মাঝখান দিয়ে যাতায়াতের অধিকার দাবি করে। তারা তাদের দাবিকৃত অধিকারের জন্য আদৌ অধিকারী নয়, মানে বলছে যে আমাদের এদিকে চলতে দিতেই হবে। হয়তোবা 20 বছর ধরে চলছে না, কিছুদিন ধরে চলা শুরু করেছে। মনে করেন 2-4 দিন চলেছে, 4 দিন চলেছে, 5 দিনের দিনই বাদী বাধা দিয়েছে যে আমার সম্পত্তি দিয়ে আমি এই রাস্তা করতে দিব না। তার মানে এটা তো ইজমেন্ট হয়নি। ইজমেন্ট হতে হলে তো 20 বছর চলতে হবে বিনা বাধায় শান্তিপূর্ণভাবে। তাই অধিকারী নয়। এই মর্মে ঘোষণার জন্য ক মোকদ্দমা দায়ের করতে পারে। তার মানে চলতে চাচ্ছে, এখানে অবশ্যই এজমেন্ট রাইটের বিরুদ্ধে আমি যাচ্ছি। অত্র মোকদ্দমায় বিজ্ঞ আদালত যদি ঘোষণামূলক ডিক্রি প্রদান করেন, তবে তা হবে একটি নেতিবাচক ঘোষণামূলক ডিক্রি। নেতিবাচক কেন, কে বলতে পারবেন? বুঝাই দিতে পারবেন কে? উপরোক্ত উদাহরণ হতে বোঝা যায় যে ঘোষণামূলক মোকদ্দমা নেতিবাচক প্রার্থনাতেও বিজ্ঞ আদালতে দায়ের করা যাবে। এটা কেন নেতিবাচক বলা হচ্ছে, উদাহরণে কি বুঝালাম? কে বলবেন নেতিবাচক কেন, একটু বুঝিয়ে দেন। কে আসবেন? হ্যাঁ, মিলন ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, যেহেতু ওই জমির উপর দিয়ে পার্শ্ববর্তী গ্রামের অধিবাসীদের আমি যেতে দেব না, হুম, মানে এবং রাস্তা দেব তাদেরকে, না? রাস্তা জি দেব না? জি, আমি আচ্ছা, ওদেরকে ওই ওই পথ থেকে ওই যাতায়াতের পথ থেকে ওদেরকে বিরত রাখার জন্য আমি মানে ঘোষণামূলক প্রতিকার চাইছি। এই কারণে এটা এখা- নেতিবাচক হবে। এখানে কিন্তু নিষেধাজ্ঞা চাচ্ছি না, ঘোষণামূলক ডিক্রি জি, চাচ্ছি, কিন্তু হ্যাঁ, নেতিবাচক। হ্যাঁ, এই জি এই যে জি। আমার এখানে যে লাইনগুলো আছে, হলুদ হাইলাইট করেছি, এর মধ্যে কোথাও এই যে নেতিবাচক বোঝানোর জন্য কোনো শব্দ আছে যেটা দ্বারা নেতিবাচক বোঝাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমি বলছি এখানে এর মধ্যে কি কোনো নেতিবাচক শব্দ আছে যেটা দ্বারা নেতিবাচক বোঝাচ্ছে? না কোনো না স্যার। এখানে আছে, আমি আপনাকে দেখাই দিই। ও ও হ্যাঁ, এখানে পার্শ্ববর্তী গ্রামের দেখেন, অধিবাসী জমি। অধিকারী নন, এই যে নন আছে হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ, নন। হ্যাঁ অধিকারী হ্যাঁ, নন। অধিকারী না, আদৌ জি অধিকারী না, মানে চলাচলের জি অধিকারী না, এই যে না, এটাই হচ্ছে জি নেতিবাচক। জি জি এ- স্যার। এবার ক্লিয়ার হলো? জি জি তাহলে আপনি এই উদাহরণ দিতে হবে তা না, আপনি আরো উদাহরণ দিতে পারেন। যে আমার এখানে একটা কি আছে, নলকূপ আছে। এই নলকূপে জি। রাত 12টার পরেও মানুষ এসে কি করে? চাপ দিয়ে পানি নিয়ে ঝামেলা যায়। করে। এটা এটা আমার জন্য একটা বিরক্তিকর, রাত্রে ঘুম ভেঙে যায়। তাহলে আমি এই জি নলকূপের পানি মানুষকে নিতে দেব না। এটা হতে পারে, তাই না? জি স্যার। তো এরকম নানান হতে পারে। তারপরে কি হতে পারে, আমার একটা পুকুর আছে, পুকুরে মারে কামি, এবং এই পুকুরে মাছ চাষ করি। কিন্তু মানুষ কি করে, এই পুকুরে গরু গোসল করায়, মানুষ নেমে গোসল করে, যেই কারণে আমার কি হয়, মাছ চাষের ক্ষতি হয়। গরু গোসল করালে সাবান শ্যাম্পু ব্যবহার করবে বেশি। তো বেশি একটা পুকুরে যদি বেশি গোসল করা হয় তাহলে কি হবে? পুকুরের পানির ক্ষতি হবে না? মাছের খাবার জি নষ্ট হয়ে যাবে না? তো এইটা জি করতে দিব না, মানে আমি গোসল করতে দিব না জি পানিতে, আমি পুকুরে নামতে দেব না, কাউকে গোসল করতে দেব না। এটাও একটা নেতিবাচকের উদাহরণ হতে পারে। তাহলে বাস্তবে কেউ যদি আসে এই ধরনের প্রবলেম নিয়ে, এভাবে ভাববেন। ঠিক আছে? তাহলে জি আপনারা স্যার। রেমেডি দিতে পারবেন। প্রবলেমেটিক প্রশ্ন পড়ি। ক, ক্ষয়ের সত্ত্ব অস্বীকার পূর্বক খকে একখণ্ড জমি থেকে বেদখল করেন। তাহলে অস্বীকার করলো কিন্তু সত্য, তুমি এটার মালিক না, এটার মালিক আমি, আমাকে ছেড়ে দাও। খ, সংক্ষুব্ধ হয়ে উক্ত সম্পত্তিতে তার সত্ত্ব আছে মর্মে ঘোষণা পাওয়ার জন্য মামলা করে। সংশ্লিষ্ট ধারার উদ্ধৃতি দিয়ে উক্ত মামলার আইনগত পরিণতি বর্ণনা করুন। এখানে দেখেন পয়েন্ট কোন জায়গায় আছে, দেখেন বেদখল অলরেডি করে দিয়েছে, আর এখানে বলছে ঘোষণামূলক ডিক্রি করলো। এখানে কি 8 ধারা চেয়েছে? মিলন ভাই আছেন না?
হ্যাঁ, আব্দুল মাজিদ ভাই আসেন। এখানে বেদখল চাচ্ছে এবং এখানে জাস্ট সত্য আছে মর্মে ঘোষণা এতটুকু চাচ্ছে, তার মানে এখানে আট ধারা চাইনি। যেহেতু আট ধারা চাইনি, তাহলে এখানে মামলার পরিণতি কি হবে? মামলা খারিজ হয়ে যাবে, রক্ষণীয় না, মানে মামলায় ডিক্রি পাওয়া যাবে না। দেখেন, একটা কেস ল আছে, আনুষঙ্গিক প্রতিকার হলো সেই প্রতিকার যা ঘোষণামূলক ডিক্রি মঞ্জুরের ক্ষেত্রে অপরিহার্য। মানে এখানে আনুষঙ্গিক প্রতিকার চাওয়া হয়নি, দখল উদ্ধার করা যায় না, বেদখল হয়ে গেছি, আনুষঙ্গিক প্রতিকার আমি চাইলাম না, তাহলে আমাকে কি করে দিবে? যে মামলায় সত্যের ঘোষণার সাথে অনুগামী প্রতিকার বা আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা প্রয়োজন, সেই মামলায় অনুগামী প্রতিকার প্রার্থনা ছাড়া সত্যের ঘোষণা মামলা অচল। অচল মানে মামলা চলবে না। ঠিক আছে? তাহলে এখানে আমি শেষে বলবো কি, খ এর দায়েরকৃত উক্ত মোকদ্দমায় মামলাটিতে বিজ্ঞ আদালত খ এর অনুকূলে মোকদ্দমার ডিক্রি প্রদান করবেন না। এটা 42 ধারা বিধান এবং মামলার সিদ্ধান্ত পর্যালোচনা করে পাচ্ছি। এই যে শেষের যে দুইটা, মানে একটা বাক্য, এটাই হচ্ছে মূল উত্তর। যদি 2 নম্বরের জন্য আসে এই প্রশ্নটা, জাস্ট এই যে শেষের দুইটা লাইন লিখে দিলেই 2 নম্বর পেয়ে যাবেন। আর কিচ্ছু লিখতে হবে না, এত সংক্ষিপ্ত লিখলেই হবে। এবং কেস ল না লিখলে হবে সেক্ষেত্রে। যে 42 ধারার বিধান মতে আমরা বলতে পারি আনুষঙ্গিক প্রতিকার যেহেতু মামলায় খ চাইনি, তাই এই মামলায় ঘোষণামূলক ডিক্রি খ পাবে না। আপনি ভাষা ল্যাঙ্গুয়েজ যা খুশি লিখেন, নো প্রবলেম। 42 ধারা এছাড়া একটা 42 ধারা মতে খ যেহেতু আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করেনি, কিন্তু মামলার ঘটনা মতে আমরা দেখি যে খ সম্পত্তি থেকে ইতিমধ্যে বেদখল হয়ে আছে। যেহেতু সে বেদখল হয়ে আছে, আনুষঙ্গিক প্রতিকার না পেলে সে দখল ফিরে পাবে না, তাই মামলায় শুধুমাত্র ঘোষণামূলক ডিক্রি পাবে না। ল্যাঙ্গুয়েজ ভাই এখানে 3-4 রকম হতে পারে, আপনার নিজের ভাষাতেও লিখতে পারবেন, নো প্রবলেম। যদি 2, 3, 4 নম্বরের জন্য আসে, আমি এতটুকুই লিখবেন। কেস ল লিখারও দরকার নেই। 5 নম্বর হলে কেস ল দেওয়ার চেষ্টা করবেন। কারণ 42 ধারায় এই যে আনুষঙ্গিক প্রতিকার শব্দটা কিন্তু 42 ধারায় খুব একটা ব্যবহার করা হয়নি এবং সেইভাবে আসেনি। অপর্যাপ্ত তথ্য আছে, সেই ক্ষেত্রে আনুষঙ্গিক প্রতিকারের জন্য পর্যাপ্ত তথ্যের জন্য কেস লটা দিচ্ছে। মহিউদ্দিন ভাই বলেন, কিশোরগঞ্জ। সালাম আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। হ্যাঁ, এত শর্ট সাজেশনে কি পরে কভার করবে সব? বুঝতে পারলাম না। মানে সাজেশনটা যেটা আমরা যেটা পড়তেছি এটা তো অনেক হ্যাঁ, শর্ট, পরে এটা কি হ্যাঁ, পুরো কভার কর? হ্যাঁ, আপনি ক্লাস শেষে আমাকে ফোন দেন জি স্যার। হোয়াটসঅ্যাপে। ঠিক আছে? যেহেতু জি স্যার। ক্লাসের বাইরে আপনি কথা বলছেন, আপনি যে জি প্রশ্নটা স্যার। করেছেন এই প্রশ্নটা প্রতিটা ভিডিওতেই মেবি 2-3 বার করে রিপিট করা হয়। জি 23 সালে এই এই নোটের, মানে এই নোটে, এটা তো নোটটা বড় ভাই হয়ে গেছে, মানে এই নোটের যখন শিশু ছিল, এই নোটটা যখন জি শিশু অবস্থায় ছিল 22 সালে, 22 সালেও জি 50-এর কাছাকাছি কমন ছিল, মেবি 52 কি 53 ছিল। 23 সালে জি সে স্যার। 55 কমন ছিল হুবহু। এবং আরো কিছু চিন্তা করলে 70-র কাছাকাছি কমন ছিল এই নোটটা, তখন ছিল সে কিশোর। শিশুকালে মেবি 52 কমন ছিল 22 সালে। 23 সালে কিশোর বয়সে এই নোটটা কম দিতে পেরেছে 55 হুবহু। এবং আরো কিছু চিন্তা করতে গেলে আরো বেশি। আর ড্রাফটিং যতটুকু ছিল, কনসেপ্ট ক্লিয়ার থাকলে ড্রাফটিং পার করে, যেহেতু ড্রাফটিং নির্ভর প্রশ্ন ছিল 23 সালে, ড্রাফটিং কে চিন্তা করতে গেলে এখানে 70+ কমন ছিল এই নোট থেকে। আর এবার এই নোটটা আরেকটু ম্যাচিউর হয়েছে, এখান থেকে আমি আশা করি আরো কমন যাবে। কিন্তু এই যে এখানে মনে করেন যে এই প্রশ্নটা ক খ এর জি সত্য স্যার। অস্বীকার পূর্বক খ, এই যে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ যদি কেউ বলে যে আমি কমন দিয়ে দিব, তাহলে সে হয়তোবা আপনার সাথে কি করছে, প্রতারণা করছে। ল্যাঙ্গুয়েজ যদি কমন আসে বোনাস, ল্যাঙ্গুয়েজ কমন আসলে বোনাস, কমন আসাটা অস্বাভাবিক। কারণ এই ল্যাঙ্গুয়েজ যদি পরিবর্তন না করে, তার মানে যারা প্রশ্ন তৈরি করছে তারা আসলে কি অনেক অলস ভাবে হুম। প্রশ্নটা তৈরি করবেন। কারণ অন্তত ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করা দরকার, কারণ হাজারো মানুষ হাজারো গল্প নিয়ে আসবে আপনার কাছে। কিসের গল্প? সমস্যা নিয়ে আসবে। আপনি আইনজীবী, আপনাকে কি করতে হবে? সেটার সমাধান দিতে হবে। কি উপায়ে দেব সেটা আপনাকে চিন্তা করতে হবে, কোন মামলায় দিব, মামলা করব কি করব না, এটসেট্রা এটসেট্রা। তো এইটা অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে। তো এখানে আমরা যৌতুকের মামলা করি, অনেক করি, প্রতি মাসে 2-3টা তো হয় আমার কাছে।
তো সবার গল্প তো এক হয় না, কিন্তু আমরা একটা কমন গল্প নিয়ে আসি এবং তার সাথে কিছুটা পরিবর্তন করি। মানে একটা ফরম্যাটে আমরা মামলা করে ফেলি, কিন্তু কমন একটা গল্প করি যে যৌতুক চেয়েছে, এরা দিতে পারেনি, যৌতুক ছাড়া সংসারে নিয়ে যেতে অস্বীকার করেছে, এই তো। এবং অস্বীকার করার সময় উল্লেখিত সাক্ষীরা ছিল, নিরপেক্ষ সাক্ষীও ছিল। এই গল্প না হলে তো যৌতুকের মামলা হবে না। তো এই কারণেই থিম মিলতে হবে, ল্যাঙ্গুয়েজ মিলবে না প্রবলেমেটিক প্রশ্নের। ঠিক আছে, তো এখান থেকে আমি আশা করছি ভালো কমন পাবেন। অতএব জি স্যার। কমন পাবেন কি পাবেন না এইটা আসলে গ্যারেন্টি দেওয়া যায় না। কি কারণে গ্যারেন্টি দেওয়া যায় না? আপনি যদি বলেন যে এখানে কম আছে, আমি কমন পাবো কিনা, আপনি যদি টেনশন করেন, আপনি অপেক্ষা করেন, আপনার টেনশন মুক্ত করার ব্যবস্থা করছি। ক্লাস শেষে আপনাদেরকে একটা সাজেশন আমি দিয়ে দেব, পিডিএফ, যেটা ফাইনাল টাচের একটা গুরুত্বপূর্ণ অংশ। সেখানে 1 স্টার, 2 স্টার, 3 স্টার, এই গল্পটা কি শুনেছেন না ক্লাসে আপনি পরে ঢুকেছেন? আচ্ছা শুনছি স্যার, আমি প্রথম থেকে ক্লাসে থাকি। আর আচ্ছা, আর তাহলে তো একটা আমি জিনিস অলরেডি যেটা বলে দিলাম যে 1 স্টার, 2 স্টার, 3 স্টার করে সাজেশন দিয়ে দিচ্ছি। সাজেশনটা আমি পাওয়ার আপনার পরে আপনি ক্লাসগুলো এই মনোযোগ প্রশ্নটা সহকারে করতে দেখি পারতেন আমাকে। বলেন। স্যার, আমি আপনার ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে দেখি, যত সম্ভব কথা কম বলার চেষ্টা করি, নেওয়ার হ্যাঁ, চেষ্টা হ্যাঁ, করি। নিতে হবে, অবশ্যই। শুধু হ্যাঁ, কথা বললে হবে না। স্যার হ্যাঁ। আমি আরেকটা প্রশ্ন, আমি আমার একটা লোকাল মাঝে মধ্যে পরীক্ষা দিই, আমার লেখাটা স্পিডে লেখলে একটু হিজিবিজি হয়, আর যদি একটু শান্ত মাথায় লিখি লেখাটা খুব সুন্দর হয়। আমি কি করবো আমি বুঝতে আপনি পারছি না। আপনি ব্যক্তিগত, মানে ক্লাসের বাইরে যেহেতু প্রশ্ন করছেন, তাহলে ক্লাসের বাইরে আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিয়েন। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আর আমি যেহেতু আপনাদের খাতা এখনো দেখতে শুরু করিনি, আমি ঈদের দিন আপনাদের খাতা দেখব। কারণ আমি যেদিন হ্যাঁ, আমি আনন্দ বা মানে রিল্যাক্স করা মানুষ না, আমি কাজ করা মানুষ। আপনাদেরকে পাশ করানোর পরে সবাইকে নিয়ে আনন্দ করব, আমি এই ধরনের মানসিকতার ইনশাল্লাহ। মানুষ। 25 তারিখে রাত্রে কিন্তু আপনাদের ক্লাস নিয়েছি। এই যে 25 তারিখে যে পরীক্ষা হয়েছিল না, জি স্যার। সরি, যেদিনকে রেজাল্ট হয়েছে, ছাব্বিশ হ্যাঁ। তারিখে রেজাল্ট হলো সকালে, 26 তারিখে রাত্রে আমি ক্লাস নিয়েছি, জাস্ট সবার সাথে কথা বলার জন্য, কার কি অনুভূতি। আমি চাইলে কিন্তু কি করতে পারতাম, বেড়াতে যেতে পারতাম, কক্সবাজার বেড়াতে যেতে পারতাম। আমার ফ্যামিলি তো কয়েক বছর ধরে ধরে আছে, আমি কোথাও যাইনি। কেন যাইনি? কারণ আমাকে সবাইকে পাশ করাতে হবে। পাশ করিয়ে এই ব্যাচ থেকে বেশ কয়েকজন আমি টিচার নিয়ে নিব, রিসার্চার নিয়ে নিব। এবং আমার মোটামুটি এই যে এমসিকিউ মূল নোট, ফাইনাল টাচ নোট হয়ে গেছে, আর রিটেন মূল নোট আছে, ফাইনাল টাচ নোট হয়ে যাচ্ছে অলমোস্ট, কাছাকাছি। তো এরপরে আমার খুব একটা কঠিন কাজ থাকবে না, মানে আমার কোচিং দাঁড়িয়ে যাবে। আমি স্ট্রাগল করছি, কষ্ট করছি, যারা আমার টিচার প্যানেলে যুক্ত হবে তাদের এত কষ্ট করতে হবে না, কারণ আমি কষ্ট করি, মানুষকে কষ্ট কম দিই। আমি চাইলেই এই ফাইনাল টাচ নোটের ঘোষণা দিতে পারতাম না, জাস্ট পড়াই শেষ করে দিতাম। আপনারা পাশ করেন না করেন আমার মানে সেটা না দেখলেও হতো, কিন্তু আমি ওই টাইপের মানুষ না। আপনি পাশ করলে আমি যে আনন্দিত হব, এটার জন্য আমি মানসিকভাবে অনেক তৃপ্ত অনুভব করি। আর আমার স্টুডেন্টদের মধ্যে যদি একজনও ফেল করে, আমি অনেক কষ্ট পাই এবং আমার মোটিভেশন হারাই যায়। আমার মানে কোচিং চালু রাখবো কিনা এটা নিয়ে ভাবতে শুরু করি, যেন সবাইকে পাশ করাতে পারি। এই ধরনের একটা মানসিকতা নিয়ে আমি কাজ করি। তাই মানে আচ্ছা যতক্ষণ না নোট আমার দৃষ্টিতে পারফেক্ট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি ছাড়তে পারছি না। ব্যাপারটা এরকম হয়ে গেছে। মানে পারফেকশন বলে একটা জিনিস মানে মাথার মধ্যে কাজ করে আমার, পারফেক্ট না হলে সেটা আমি নিজে সন্তুষ্ট হই না। আর এই যে গরমে যে ঘেমে আছি, বেডরুমে তো এসি আছে, এই যে ব্রেকে যে আমি কি করি, এই রাতের খাবারটা বেডরুমে যে খেয়ে আসে এসি ছেড়ে দিয়ে। তো কষ্ট করছি, এই রুমে যেহেতু কম্পিউটার সেট আপ, এসি রুমে তো যে কাজ করতে পারছে না, কারণ এসি রুমে আমার শিশু আছে, শিশু সন্তান আছে, সে ঘুমায়, তার কষ্ট হবে। তো যাই হোক, এগুলো কাহিনী একদিন বলবো, আপনারা পাশ করেন, এখন ক্লাসটা এগিয়ে নিয়ে যাই। তো আচ্ছা। আপনাকে আমি সাপোর্ট দিব, হ্যাঁ। আর আপনাদের বলে রাখি যে ঈদের পরে প্রত্যেককে আমি প্রতিদিন 10 মিনিট করে সময় দিব, আলাদা ক্লাসের বাইরেও। আমি বলে দিব যে আজকে এই কয়টা থেকে কয়টা পর্যন্ত কাকে কাকে সময় দেবো। হ্যাঁ, আমার সময় পাওয়ার জন্য পরীক্ষা দিতে হবে, যারা পরীক্ষা দিবে না তাদেরকে আমি সময় দেব না। আর যারা পরীক্ষা দিবে ওই পরীক্ষার বিষয়ে কথা হবে। যেমন আপনার প্রতি লাইন, যেমন এই যে ক্লাস হচ্ছে, তো আমি 5 জনকে নিয়ে ক্লাস করব, 5 জনকে আলাদা আলাদা আহ, ইয়া দিয়ে দিব, লিঙ্ক দিয়ে দেবো, এবং তাদের 5 জনের খাতা এইভাবে ওপেন করে বলবো, এই দেখেন আপনার এখানে এখানে ভুল, এভাবে দেখিয়ে দেব।
বা ওয়ান বাই ওয়ান দেখিয়ে দিব। এটা আমি ঈদের পর থেকেই শুরু হবে এটা, কারণ ঈদের পরে তো আবার কাজ থাকবে না, নোট তৈরি তো আর প্রেশার থাকবে না। আর নোটের পাশাপাশি আমার প্রশ্নও তৈরি হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, আপনি লাইনে থাকেন, যেহেতু নয়েজ হচ্ছে না, ক্লাসটা এগিয়ে নিই। এবার এখানে আমরা অলরেডি পড়ে ফেলেছি, যেহেতু বেদখল হয়েছে তাকে কি 8 ধারা যুক্ত করতে হতো, ঘোষণামূলকের সাথে কি করতে হতো, দখল উদ্ধারও চাইতে হতো। যেহেতু চাইনি, আনুষঙ্গিক প্রতিকার 42 ধারা এবং কেস ল অনুসারে সে পেতে পারে না, মানে মামলার ডিগ্রি পাবে না, বা মামলাটা কি হয়ে যাবে, খারিজ হয়ে যাবে বা অচল হয়ে যাবে। কেস লটা কিন্তু অনেক চমৎকার। কেস ল এর বিষয়টা একটু মনে রাখার চেষ্টা করবেন, এবং আমি কেস ল দিলেও দেখেন যে একটা দুইটা সেন্টেন্সে শেষ করার চেষ্টা করি, ছোট ছোট সেন্টেন্স, খুব সহজ ভাষায়। এখানে কেস ল আমি যেই বই থেকে সংগ্রহ করি, সেই বইয়ে কিন্তু কি থাকে, এম, সবচেয়ে দেখেন এটা দেওয়ানি কার্যবিধি শামসুল গাজী শামসুর রহমান। এই বইটা মার্কেটের দেওয়ানি কার্যবিধি বোঝার জন্য এর থেকে বেস্ট বই নাই কিন্তু বাংলাদেশে। এটা শুধু বাংলা ইংলিশ নাই, তো আরো আমার বই আছে। তো এই বই থেকেই কিন্তু কেস ল গুলো সংগ্রহ করা, এবং এই কেস এই এই বইয়ে কিন্তু সাধু ভাষায় লেখা। তো এটাকে আবার একটু সহজ ভাষায় আপনাদের জন্য মডিফাই করে উপস্থাপন করা, যেন আপনাদের লিখতে সুবিধা হয়। এবার টপিক 3, ইনজাংশন। তো ইনজাংশন নিয়ে আমরা যতটুকু পড়বো সেটা অস্থায়ী, স্থায়ী এবং বাধ্যতামূলক ইনজাংশন বলতে কি বুঝেন, এবং স্থায়ী অস্থায়ীর মধ্যে পার্থক্য, স্থাবর সম্পত্তি সংক্রান্ত চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রির জন্য আনীত মোকদ্দমায় কি কি মৌলিক বিষয় প্রমাণ করা আবশ্যক, চিরস্থায়ী নিষেধাজ্ঞা ডিক্রি কখন পাওয়া যাবে এবং কখন পাওয়া যাবে না, মানে কখন না মঞ্জুর হবে কখন মঞ্জুর হবে। তারপরে দুইটা প্রবলেমেটিক প্রশ্ন। তো এখানে টেম্পোরারি ইনজাংশন কি, আমরা 53 ধারায় টেম্পোরারি ইনজাংশন সম্পর্কে জানি, যে 53 ধারায় বলা হচ্ছে স্যার একটা অস্থায়ী নিষেধাজ্ঞা হলো এমন একটি নিষেধাজ্ঞা যা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বা আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকে। যে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এটা চলবে। যেমন একটা মামলায় আমি মামলা করেছি, একটা মামলা চলছে, আমি মামলা করেছি। তো এটা পার্মানেন্ট ম্যান্ডেটরি ইনজাংশনের মামলা করেছি, মানে আমার মক্কেল একটা ফ্ল্যাট করার জন্য একটা প্লট কিনেছে। তো প্লটের প্রবেশ মুখে মুখে ওই স্থানীয় একজন পাশের প্লটের মালিক কি করেছে, ঘিরে দিয়েছে, যে রাস্তাটুকু তার নিজের প্লটের অংশ হিসেবে দাবি করছে। তো আমি সেটা ভেঙে ফেলার জন্য মামলা করলাম ম্যান্ডেটরি ইনজাংশনের, এবং 1 সপ্তাহ না 5 দিন পরেই টেম্পোরারি ইনজাংশনের পিটিশন দিলাম, এবং আমার পক্ষে কি আসলো, আদেশ আসলো। তাদেরকে 5 দিনের সময় দিয়েছিল, তারা প্রথম ডেটে উপস্থিত হয়ে সময় চাইলো, আমি বললাম স্যার সর্বোচ্চ 7 দিন সময় দেওয়া হোক। 7 দিন পরে তারা জবাব দিল, শুনানি হলো উভয় পক্ষে। পরের দিন আমি মানে আদেশ পেয়ে গেলাম, আমার পক্ষে আসলো, যে যে অবস্থায় আছে সেইটা সে অবস্থাতেই থাকবে। এবার মামলা তারা চলে গেছে মিস কেসে। তো মিস কেসে যাওয়ার পরে মিস কেসে যেও আমি মিস আপিলে জিতে গেছি। মিস আপিলে জিতে যাওয়ার পরে এইটার রায় পেয়ে গেলাম, কোর্ট থেকে আদেশ দিয়েছে আজকে সেই পাঁচিরটা ভেঙে ফেলা হলো। তো এইভাবেই মামলাগুলো চলতে থাকবে। তো এই যে অস্থায়ী নিষেধাজ্ঞাটা আমার আজকে কি হয়ে গেল, শেষ হয়ে গেল, কারণ অলরেডি আমি ম্যান্ডেটরি ইনজাংশন পেয়ে গেছি, পার্মানেন্ট পেয়ে গেছি। তাহলে আমার তো কি নাই, অস্থায়ী আর দরকার নাই। তাই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, অর্থাৎ মামলার ডিক্রি পর্যন্ত সাধারণত দেওয়া হয়। অস্থায়ী নিষেধাজ্ঞা মোকদ্দমার যে কোনো পর্যায়ে মঞ্জুর করা যায়, আমি প্রথম দিকেও চাইতে পারি, আমি আর্জি দিলাম একদিন পরেই চাইতে পারি। আমি এই মামলা করার মূল সমন এবং এই অস্থায়ী নিষেধাজ্ঞার যে সমন, দুই সমন একসাথে পাঠিয়েছিলাম। আর তাই দ্রুত আমার ফাস্ট ট্র্যাকে 3 মাসের মধ্যে মামলায় কি পেয়ে যায়, ডিক্রি পেয়ে যায় দ্রুত। এবং আমি ওই যে 5 দিন আর 1 সপ্তাহ, 12 দিন, 12 দিনের মধ্যে টেম্পোরারি ইনজাংশনের আদেশ পেয়ে যায়, মামলা করার একটা হিউজ সাকসেস। এটি সিপিসি দ্বারা নিয়ন্ত্রিত, অস্থায়ী নিষেধাজ্ঞা সিপিসি দ্বারা নিয়ন্ত্রিত। আর 53 ধারাতে বলা হচ্ছে চিরস্থায়ী নিষেধাজ্ঞা। চিরস্থায়ী নিষেধাজ্ঞা শুধুমাত্র শুনানি শেষে মোকদ্দমা গুনাগুনের উপর ভিত্তি করে প্রদত্ত ডিক্রি দ্বারা, মানে আদেশ দ্বারা দেওয়া হচ্ছে অস্থায়ী, আর চিরস্থায়ী দেওয়া হচ্ছে ডিক্রি দ্বারা। এর মাধ্যমে চিরস্থায়ী ভাবে দেওয়া হয়, মানে এইটা নির্দিষ্ট টাইম পর্যন্ত না, চিরস্থায়ী ভাবে। এবং ম্যান্ডেটরিটা কি, যা করতে কেউ বাধ্য সেটা তাকে করতে হবে। যেমন এই যে ওয়াল সে তুলেছে, ওয়ালটা তাকে ভেঙে ফেলতে বাধ্য করলাম,
আজকে ভেঙে ফেলা হলো, এটা হচ্ছে বাধ্যতামূলক। আপনার বাড়ির পাশে একজন কি করেছে, বাড়ি করেছে, এবং আপনার জমির কাজ ঘিরে কি করেছে, বাউন্ডারি দিয়েছে, বাউন্ডারি ভেঙে ফেলা যাবে। অথবা তার যে ছাদ, এই ছাদ থেকে পানি নিষ্কাশনের জন্য একটা পাইপ দিয়ে দেয় না, পাইপটা এমন ভাবে দিয়েছে যে পানি আপনার ছাদে চলে আসবে, অথবা পানি জানালা দিয়ে আপনার বাসায় প্রবেশ করবে। তাহলে ওই যে পাইপ, সেটা মুখটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যাবে, অথবা সেটা কেটে ছোট করে দেওয়া যাবে, যেন নিচে চলে যায়, আপনার বাসার মধ্যে বা আপনার ছাদে না আসে। মানে কেটে ফেলা, তার মানে বাধ্য করা তাকে কাজটি করতে, এটা হচ্ছে ম্যান্ডেটরি ইনজাংশন। এটা 55 ধারায় আছে ম্যান্ডেটরি ইনজাংশনের কথা। পার্থক্য, পার্থক্য সহজ, পড়ে নিবেন, তারপরে ফাইনাল টাচ নোটে এটা হুবহু থাকবে। হ্যাঁ, তো যেটা আলোচনা করছিলাম স্থায়ী এবং অস্থায়ী নিষেধাজ্ঞার মধ্যে পার্থক্য, এটা ফাইনাল টাচ নোটে থাকছেই, তখন তো ভিডিও এটা বুঝিয়ে দেবই, এটা পড়ে নিবেন। একটু আগে যেটা আমরা পড়লাম সংজ্ঞা, সেখানে তো দুই তিনটা উদাহরণ ছিলই, মানে দুই তিনটা পয়েন্ট ছিলই, যেটা এখানে আছে, যে নিয়ন্ত্রণ করে কোনটা কি। অস্থায়ী নিষেধাজ্ঞা আপনার সিপিসির আদেশ 39 দ্বারা নিয়ন্ত্রিত, মানে আমরা সিপিসিতে জাস্ট টেম্পোরারি ইনজাংশনের বিষয়টাই বলা আছে। তার মানে টেম্পোরারি ইনজাংশন আমরা দরখাস্তের মাধ্যমে পিটিশন আকারে কিন্তু পেয়ে থাকি, কিন্তু চিরস্থায়ী বা পারপেচুয়াল ইনজাংশন আমরা এসআর একটা 54 ধারা দ্বারা নিয়ন্ত্রিত। অর্থাৎ কেউ যদি পার্মানেন্ট ইনজাংশন চায়, তাহলে এসআর একটা 54 ধারায় তাকে একটা আর্জি দাখিলের মাধ্যমে মামলা করতে হবে, এবং মামলায় ডিক্রি দেওয়া হলেই 54 ধারা অনুসারে ডিক্রি প্রাপ্ত হবে, এবং সেই ক্ষেত্রে চিরস্থায়ী নিষেধাজ্ঞা পাবে। কিন্তু যে কোনো মামলায় আমরা সিপিসি অনুসারে 39 আদেশের বিধান অনুসারে কি করতে পারি, টেম্পোরারি ইনজাংশন পেতে পারি। যে কোনো মামলার ক্ষেত্রেই টেম্পোরারি ইনজাংশন প্রযোজ্য, কিন্তু চিরস্থায়ী নিষেধাজ্ঞা পেতে হলে অন্য কোনো মামলায় চিরস্থায়ী নিষেধাজ্ঞা পাওয়া যায় না, আলাদা একটা স্বতন্ত্র মামলা করেই চিরস্থায়ী নিষেধাজ্ঞা নিতে হয়। ম্যান্ডেটরি ইনজাংশন এবং চিরস্থায়ী ইনজাংশন কাছাকাছি। ম্যান্ডেটরি 55 ধারায় সেটা আলাদা আর্জির মাধ্যমে, কিন্তু আবারও বলছি যে অস্থায়ী নিষেধাজ্ঞা কিন্তু আলাদা মামলা করতে হয় না, যে কোনো মামলার আন্ডারে এটা কাজ করে, তাই এটা সিপিসি অনুসারে পিটিশন দিতে হয়। প্রার্থনাকারী, এখানে অস্থায়ী নিষেধাজ্ঞা বাদী বিবাদী যে কোনো পক্ষই কিন্তু যেতে পারে, বিবাদেও কিন্তু অস্থায়ী নিষেধাজ্ঞা যেতে পেতে পারে, কিন্তু যেহেতু চিরস্থায়ী নিষেধাজ্ঞা নতুন মামলার মাধ্যমে করতে হয়, তাহলে অবশ্যই সেটা বাদী চাইতে পারে। বিবাদী যদি চিরস্থায়ী নিষেধাজ্ঞা চায়, তাহলে বিবাদীকে আলাদা নতুন একটা মামলা করে সেই মামলায় তাকে বাদী হতে হবে। প্রার্থনার প্রকৃতি কেমন হবে, তাহলে দরখাস্ত আকারে, আর এটা হচ্ছে আরজি আকারে, একটু আগে যেটা বলে দিচ্ছি। সিদ্ধান্তের প্রকৃতি কেমন হবে, আদেশের মাধ্যমে অস্থায়ী, আর রায় ও ডিক্রির মাধ্যমে চিরস্থায়ী। নিষেধাজ্ঞা বাতিলের এখতিয়ার কার, কি নিষেধাজ্ঞা দেওয়া হলো, এটা আবার বাতিল কে করতে পারবে। মঞ্জুরকারী আদালত উপযুক্ত কারণ ও অবস্থা দিনে রিভিউ এর মাধ্যমে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ বাতিল করতে পারে। অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে, আবার রিভিউ করা হলে সেটার মাধ্যমে বাতিল করা যেতে পারে। অপরদিকে শুধুমাত্র আপিল আদালত আপিল এখতিয়ার প্রয়োগের মাধ্যমে চিরস্থায়ী নিষেধাজ্ঞা রায় ও ডিক্রি বাতিল করতে পারে। তার মানে চিরস্থায়ী নিষেধাজ্ঞা কেউ পেয়ে গেলে ওই আদালত কি করতে পারবে না, আর সেটা বাতিল করতে পারবে না, সাধারণত আপিল আদালতে সেটা বাতিল হয়। স্থাবর সম্পত্তি সংক্রান্ত চিরস্থায়ী নিষেধাজ্ঞা এর ডিক্রির জন্য আনিত মোকদ্দমায় কি কি মৌলিক বিষয় থাকা আবশ্যক, মানে কোন উপাদান থাকলে মামলা ডিক্রি পাওয়া যাবে। আমরা 5টা উপাদান দেখব। এই যে 5টা উপাদান, এটা আমরা কিন্তু চুক্তির ক্ষেত্রেও দেখি। মানে 12 ধারায় কিন্তু পড়েছি কাছাকাছি। প্রতিবাদী মানে বিবাদী, বাদীর জন্য সম্পত্তি যদি জিম্মাদার হয়, অর্থাৎ ট্রাস্ট রিলেটেড যদি প্রপার্টি হয়, তাহলে অবশ্যই পাওয়া যাবে। অধিকার লঙ্ঘনের ফলে কৃত বাস্তব বা সম্ভাব্য ক্ষতি নির্ণয়ের মানদণ্ড নেই, মনে পড়ছে নিশ্চয়ই, এমসিকিউ নোটে ছিল, মানদণ্ড নেই 12 ধারায়। অধিকার লঙ্ঘনের জন্য আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার পাওয়া যাবে না, এটাও নিশ্চয়ই মনে পড়ছে। অধিকার লঙ্ঘনের জন্য আর্থিক ক্ষতিপূরণই পাওয়া যাবে না, তাহলে মানদণ্ড নেই। প্রথমে ট্রাস্ট বা মানে জিম্মাদার মানে ট্রাস্টি হতে হবে। মানদণ্ড নেই, পর্যাপ্ত প্রতিকার পাওয়া যাবে না, আবার প্রতিকারই পাওয়া যাবে না, মানে একটুও পাওয়া যাবে না। আর ঘ নম্বরে একটু পাওয়া যাবে কিন্তু সেটা পর্যাপ্ত না, আর ঘ নম্বরে কিছুই পাওয়া যাবে না। আর এখানে আরেকটা পয়েন্ট যুক্ত হয়েছে, 12 ধারায় কিন্তু 4টায় আছে, আর এখানে এসে কিন্তু ও যুক্ত হয়েছে কি,
বিভাগীয় কার্যধারার জটিলতা নিবারণের জন্য যদি নিষেধাজ্ঞা প্রয়োজনীয় হয়, তার মানে এখানে আদালতের হাতকে একটু লম্বা করা হয়েছে। এখানে 151 ধারাটাকে ইনকর্পোরেট করে দেওয়া হয়েছে। মানে সহজাত ক্ষমতা ব্যবহার করে আদালত এই টাকে কি করতে পারবে, কানেকশন করতে পারবে। অর্থাৎ যেখানে দরকার হবে সেখানে তিনি দিতেই পারবেন। কখন মঞ্জুর হবে চিরস্থায়ী নিষেধাজ্ঞা অর্থাৎ 54 ধারার? একটু আগে আমরা যেটা পড়লাম সেটাই কিন্তু মঞ্জুরের জায়গা। এই 5টা পয়েন্টই মঞ্জুরের জায়গা, আবার এটাই কিন্তু আবশ্যকীয় উপাদান। আর কখন নামঞ্জুর হবে? 56 ধারা 11টি। দেখেন, 56 বলতে আমি এমসিকিউ নোটে এভাবে পড়িয়েছিলাম যে 5 আর 6 যুক্ত করলে কিন্তু 11 হয়। তাহলে 5 আর 6 যুক্ত করে 11টি, এই 11টি ক্ষেত্রে নাম মঞ্জুর করে থাকেন। কি কি? যদি না কার্যধারার পৌনঃপুনিকতা রোধকল্পে নিষেধাজ্ঞা আবশ্যক হয়, মানে যদি দেখে যে একটার পর একটা তারিখ, তারিখ পে তারিখ যে শব্দটা ব্যবহার করা হয় হিন্দি সিনেমাতে, তো যদি তারিখের পর তারিখ যদি ব্যবহার করা হয় এবং একই কার্যক্রম চলছে দীর্ঘদিন, তখন চিরস্থায়ী নিষেধাজ্ঞা তিনি দিয়ে দিবেন, তাছাড়া দিবেন না। অধীনস্থ নয় এমন আদালতের কার্যধারা স্থগিত, মানে সহকারী জজ, সিনিয়র এবং যুগ্ম জেলা জজ উপরের কোর্টের কখনো কি করতে পারে না, কার্যধারা স্থগিত করতে পারে না। কিন্তু কেউ একটা মিস আপিল করে নিম্ন আদালতের, জেলা জজ আদালতে গেল, যে নিম্ন আদালতের কার্যধারা স্থগিত করে দিতে পারে। অথবা হাইকোর্টে গেল, মহামান্য হাইকোর্টে গিয়ে কিন্তু নিম্ন আদালতের কার্যধারা স্থগিত করতে পারে। কোনো ব্যক্তিকে আইন প্রণয়নকারী কর্তৃপক্ষের নিকট আবেদন করা হতে বিরত রাখতে। কেউ যদি বললো যে যেন আমার বিরুদ্ধে এই ব্যক্তি কি করতে না পারে, কোনো জিআরসিআর মামলা করতে না পারে, অথবা কোনো দেওয়ানি মামলাই করতে না পারে, তো এটা করে চিরস্থায়ী নিষেধাজ্ঞা পাওয়া যাবে না। সরকারি বা বিদেশি সরকারের কোনো সার্বভৌমত্ব কাজে হস্তক্ষেপ। কেউ কোনো সার্বভৌম ক্ষমতা বলতে কি বোঝায়? মানে স্বীকৃতি, একটা দেশ আরেকটা দেশকে কি করবে না, তার দেশের মধ্যে প্রবেশ করবে না অনুমতি ছাড়া, এই যে একটা স্বীকৃতি। তো সার্বভৌম ক্ষমতা কিন্তু চোখে দেখা যায় না। যদিও আমরা মনে করি যে সামরিক শক্তি দিয়ে সার্বভৌম ক্ষমতা রক্ষা করা হয়, হ্যাঁ এটা ঠিক আছে। তো সার্বভৌম ক্ষমতা একটা আইডিয়া বা স্বীকৃতি, যে দেশকে স্বীকৃতি দেওয়া হয় সেই সার্বভৌম রাষ্ট্র হয়। তো কোনো সার্বভৌম কাজে কেউ যদি হস্তক্ষেপ করে, করতে চায়, এবং সেটা আদালতে এসে যদি বলে যে আমি এই কাজটা করতে দিব না, আমাকে চিরস্থায়ী নিষেধাজ্ঞা দেন, তাহলে আদালত দিবে না। আবার ফৌজদারি কার্যধারা স্থগিত রাখতে, কেননা আমরা 7 ধারা অনুসারে জানি যে এসআর অ্যাক্ট কিন্তু কোনো ফৌজদারি বা পেনাল কোনো রেমেডি দেয় না। যে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন সম্ভব নয়, মানে আমরা এখানে 21 ধারা, এসআর অ্যাক্টের 21 ধারা কানেকশন করে দিল। 21 ধারায় 8টা ক্ষেত্রে চুক্তি প্রবল করা সম্ভব নয়, সেটা এখানে কানেকশন করে দিল যে সেটা যেহেতু সেখানেও সম্ভব না, তো সেখানে এখানে যদি সম্ভব করে দেয় যে আমার একটা চুক্তি চুক্তি ভঙ্গ করছে, এমন চুক্তি ভঙ্গ রোধকল্পে, মানে চুক্তিটা এমন একটা ভেক চুক্তি বা বাতিল চুক্তি বা একটা মানে অস্পষ্ট চুক্তি বা মনে করেন কোনো অবৈধ কাজের চুক্তি, তাহলে সেইটা একজন চুক্তিবদ্ধ হয়ে পরে সেটা ভেঙে ফেললো, তাহলে আদালতে তো আসাই যাবে না সেই চুক্তি নিয়ে। তাহলে যেহেতু আদালতে আসাই যাবে না 21 ধারা অনুসারে, তাই নিষেধাজ্ঞাও চাওয়া যাবে না এখানে। তার মানে সেটাকে এখানে রিপিট করে করা হয়েছে বা কানেকশন করা হয়েছে। যদি কানেকশনটা না করা হতো তাহলে কি হতো? এই চুক্তি আইনের চুক্তি প্রবলের মামলা 21 ধারা অনুসারে বাধাপ্রাপ্ত হলেও অনেকে পার্মানেন্ট ইনজাংশনের মামলা করে আইনের একটা কি লোপ হোল খুঁজে, একটা ফাঁক ফোকর খুঁজে এখানে মামলা করে দিত। তাই এখানেও যেন চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করে ডিক্রি পেতে না পারে, তাই এখানেও সেটা রিপিট করা হয়েছে, যেন আইনের এক অংশ আরেক অংশের সাথে সাংঘর্ষিক না হয়। তাই একটা হারমোনি বা মেলবন্ধন তৈরি করা হয়েছে। উৎপাতের পর্যায়ে পড়ে না, তবুও উৎপাতের অজুহাতে কোনো কাজে বিরতির জন্য, মনে করেন যেমন আমার বাসার পাশে দিয়ে কি যাচ্ছে, ট্রেন যাচ্ছে, ট্রেন একটু দূরে কিন্তু বাস হচ্ছে কাছেই, পদ্মা আবাসিক 1 নম্বর রোডে থাকি, এবং আমার পাশের রোড দিয়ে কি আমি যখন নওগাঁ যাই আমার গেটেই আমি বাসে উঠি। তার মানে খুবই একটা নয়েজি, যেমন আমি যদি জানালা খুলে দিই আপনাদের বাসের শব্দ আমার মাইক্রোফোন দিয়ে আসবে, আপনারা শুনতে পাবেন। তো এখন যদি আমি মামলা করে দিই যে আমি এদিক দিয়ে বাস চলাচল করতে দেবো না রাত 12টার পরে বা রাত 11টার পরে, কারণ ওই সময় আমি লাইভ ক্লাস করি, তাহলে সেটা কি আদালত করে দিবে? করে দিবে না, কারণ এইটা সেই পর্যায়ের উৎপাত না।
কারণ এটা রাস্তা, প্রয়োজনে আমাকে এখান থেকে সরে যেতে হবে। বাদীর মৌন সম্মতি রয়েছে এমন ক্রমাগত লঙ্ঘন, মনে করেন যে আপনি একজনের বাড়ির পাশে দিয়ে চলাফেরা করছেন, রাস্তা করে ফেলেছেন, আপনাকে নিষেধ করছে না, যাচ্ছে, কিছু বলছে না, কিছু বলছে না। এখন মৌন সম্মতি দেওয়ার পরে দীর্ঘদিন পরে যদি আমি আবার সেটা বলি যে আমার তো মৌন সম্মতি ছিল, আমি তো প্রকাশ্য সম্মতি দেইনি, তো এই এই ধরনের বিষয়গুলো যেখানে মৌন সম্মতি আছে সেটা আর অস্বীকার করা যাবে না। তাহলে এখানে কি কানেকশন করেছে? এস্টপেলকে কানেকশন করেছে। জিম্মা ভঙ্গের জন্য যখন অন্যভাবে সম পরিমাণ প্রতিকার সম্ভব, জিম্মা ভঙ্গ করেছে, চিরস্থায়ী নিষেধাজ্ঞা চাচ্ছে, যদি দেখা যাচ্ছে অন্য কোনোভাবে সেটা রিকভারি করা সম্ভব, হয়তো বা ক্ষতিপূরণ দিয়ে দিল, তখন আর চিরস্থায়ী নিষেধাজ্ঞার যে মামলা সেটা ডিক্রি দিবে না, মানে মঞ্জুর করবে না। যখন আবেদনকারী ও তার প্রতিনিধির আচরণ এমন হয় যে তাকে আদালতের সাহায্য হতে বঞ্চিত করে, আদালতে এসে তাদের আচরণই ঠিক না, এটাকে বলে ক্লিন হ্যান্ডে আদালতে আসেনি, মানে তার ক্লিন হ্যান্ডে না আসা মানে আদালতে সে সঠিকভাবে আসেনি, এবং আদালতে এসে আদালতের সাথে ভালো ব্যবহার করছে না, সাবমিশন ওয়ে ঠিক নাই, মানে জোর করে নিবে এরকম অবস্থা। বিষয়বস্তুতে আবেদনকারীর ব্যক্তিগত স্বার্থ না থাকলে, এটাকে বলে স্ট্যান্ডাই লোকাস স্ট্যান্ডাই না থাকলে, কারো যদি ব্যক্তিগত কোনো ইন্টারেস্ট না থাকে, পার্সোনাল ইন্টারেস্ট না থাকে, তাহলে কিন্তু সে মামলা করতে পারে না। পার্সোনাল ইন্টারেস্ট নাই মানে নিজের খেয়ে বোনের মোষ টানানো যাবে না। পার্সোনাল ইন্টারেস্ট না থাকলে শুধু এক ক্ষেত্রে মামলা করা যায়, সেটাকে বলে পিআইএল, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, জনস্বার্থে মোকদ্দমা। যেমন বাংলাদেশে বেলা আছে, ব্লাস্ট আছে, এনারা করে থাকেন। মানে আমার ক্ষতি হচ্ছে না কিন্তু পরিবেশের ক্ষতি হচ্ছে, আমি মামলা করে দিলাম। আমার বাসা রাজশাহী, কিন্তু মনে করেন যে পাবনাতে কোনো ক্ষতি হচ্ছে, পাবনাতে এই যে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র হওয়ার কারণে, যে মনে করেন চালু হয়ে কিছু ওই এলাকায় হয়তো বা ম্যানেজমেন্টের ভুলের কারণে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে যাচ্ছে বাতাসে, যদি এরকম কোনো কিছু আমি রিপোর্ট পেয়ে যাই, তো পরিবেশ আইনের ক্ষতি হচ্ছে। 1995 সালের পরিবেশ সংরক্ষণ আইন আছে, দা এনভায়রনমেন্টাল কনজারভেশন অ্যাক্ট 1995, তো সেই অনুসারে মামলা করে দিলাম আমি। তো আমাকে যদি আদালত বলে আপনার বাসা তো রাজশাহী, আপনি পাবনায় কেন মামলা করতে আসছেন, পাবনা করে তো আমি মামলা করব। কিন্তু এই না, এই মামলা সরি হবে হচ্ছে পরিবেশ আইনে হতে পারে, অথবা এখানে পরিবেশ আইনে যাদের ইন্টারেস্ট আছে তারা করবে, কিন্তু আমাকে করতে হবে মামলা কোথায়? হাইকোর্টে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, অ্যাজ এ রিট রিট পিটিশন হিসাবে। তো রিট পিটিশনের জন্য ব্যক্তিগত অধিকার না থাকলে হয়, জনস্বার্থে করা, জনগণের ইন্টারেস্ট থাকলে হলো। তাহলে যেহেতু আমি নিজেও একটা প্রকৃতির অংশ, প্রকৃতির ক্ষতি হলে, পরিবেশের ক্ষতি হলে আমারও ক্ষতি, এইখানে একটা ইন্টারেস্ট তৈরি হয়। এক্স ক্রুসিবল তৈরি ও বিক্রয় করে। ক্রুসিবল কি জিনিস আমি নিজেও জানি না, মনে করেন ক্রুসিবলের কাছে আমি বলে দিলাম যে কোদাল, এক্স একটা কোদাল তৈরি করে, মনে করেন একটা ব্র্যান্ড করে ফেলেছে, এবং পেটেন্ট প্লাম্বাগো ক্রুসিবল বা কোনো কিছু নামে বাজারজাত করে, যদিও সেগুলো কার্যত কখনো পেটেন্ট করা হয়নি। তার মানে আমি মার্কেটে একটা টুল নিয়ে আসছি বা একটা বস্তু নিয়ে আসছি, সেটা আমি পেটেন্ট করিনি, কিন্তু আমি নামের সাথে পেটেন্ট যুক্ত করে দিয়েছি যেন মানুষ মনে করে এটা পেটেন্ট করা। কিন্তু এই জিনিসটা ওয়াই বুঝতে পেরেছে, ওয়াই বুঝতে পেরে কি সেও একই নামে ক্রুসিবল বাজারে ছাড়তে শুরু করলো। এখন এক্স এসে বলছে আমি তো এই নাম ব্যবহার করি, তুমি কেন করছো? এক্ষেত্রে ওয়াই এবং এক্স এর আইনগত প্রতিকার কি? এখানে ওয়াই যে তার কপি করছে, এক্স কিছু করতে পারবে না, কারণ সে যেহেতু কোনো পেটেন্ট করেনি। পেটেন্ট না করলে তার যে নকল, সে কি করতে পারবে না, আটকাতে পারবে না। নকল আটকালে সে আইনত কোনো প্রতিকারই পাবে না, মানে এক্স কোনো প্রতিকার পাবে না। এটা 56 ধারা বিধান মতে 11টি ক্ষেত্রে দেওয়ানি আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রি প্রত্যাখ্যান বা নামঞ্জুর করে থাকেন, যার একটি হলো যদি বিষয়বস্তুতে আইনগত আবেদনকারীর ব্যক্তিগত স্বার্থ না থাকে, তবে বিজ্ঞ আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা প্রত্যাখ্যান করবেন। ব্যক্তিগত অধিকার না থাকে মানে কি? লোকাস স্ট্যান্ডাই নাই মানে তার যেহেতু পেরেন্ট করা নাই, তার মানে সে দাবি করতে পারছে না যে আমার ব্যক্তিগত যে ব্যবসা নষ্ট হচ্ছে, কারণ সেটা তো সে আইন দ্বারা প্রোটেকশন করেনি তাই। তাহলে যেহেতু প্যাটেন্ট নাই, পেটেন্ট না থাকার কারণে সে আইনগতভাবে সুরক্ষিত করেনি, সেহেতু ওয়াই একই নামে তার
তৈরি ক্রুসিবল বাজারজাত করা সত্ত্বেও পেটেন্ট না থাকার কারণে ওয়াই এর বিরুদ্ধে এক্স আইনগত প্রতিকার নেই। অর্থাৎ এক্ষেত্রে একই নামে ক্রুসিবল বাজারজাত করা সত্ত্বেও ওয়াই এর বিরুদ্ধে এক্স রয়েছে নিষেধাজ্ঞার প্রার্থনায় আনিত মোকদ্দমায় ডিক্রি পাওয়ার আইনগত হকদার নন। এক্স একটি নতুন ভবন নির্মাণের মাধ্যমে আলো গমনাগমন ও ব্যবহারের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ওয়াই যার উপর লিমিটেশন অ্যাক্টের চতুর্থ খণ্ডের মানে ইজমেন রাইট, চতুর্থ খণ্ডে কি আছে, ইজমেন রাইট বিধান অনুসারে অধিকার অর্জন করেছে, মানে তার ইজমেন রাইট আছে, সেই দিক দিয়ে আলো চলাচল করবে। এক্ষেত্রে এক্স এর ওয়াই এর বিরুদ্ধে আইনগত প্রতিকার কি? হ্যাঁ, প্রতিকার আছে। ওখানে সে ভবন নির্মাণ করতে পারবে না, যথেষ্ট আলো বাতাস চলাচলের জায়গা রেখেই করতে হবে। তাহলে 55 ধারায় সে ভবন নির্মাণ করেছে, যতটুকু নির্মাণ করেছে, যতটুকু প্রতিবন্ধকতা হয়েছে ততটুকু কি করা যাবে, ভেঙে ফেলা যাবে। তাহলে এটা ম্যান্ডেটরি ইনজাংশনের একটা বিষয়। তাই 55 ধারা এখানে আলোচনা করতে হবে ম্যান্ডেটরি ইনজাংশনটা কি, কখন সেটা দেওয়া যায়, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। এবার সিদ্ধান্ত হচ্ছে যে 55 ধারা আমরা আলোচ্য প্রশ্ন ঘটনা এবং 55 ধারার বিধান বিশ্লেষণ পূর্বক এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে, বলে কি লিখে দিব, যেহেতু এক্স একটি নতুন ভবন নির্মাণের মাধ্যমে আলোর গমনাগমন ও ব্যবহারের পথে এমন প্রতিবন্ধকতার সৃষ্টি করে, ওয়াই যার উপর চতুর্থ অধ্যায়ের বিধান অনুসারে সুখাধিকারের অধিকার অর্জন করেছে। এখানে সুখাধিকার আমাদের উল্লেখ করে দিতে হবে, প্রশ্নে যদিও নাই। অর্থাৎ এক্ষেত্রে উক্ত আলোর গমনাগমন ও ব্যবহারের পথে ওয়াই এর আইনগত অধিকার আছে, কারণ সে 20 বছরের অধিক সময় ধরে ব্যবহার করছে। আর এক্স যদি সরকার হয় সেক্ষেত্রে 60 বছর হতে হবে, কারণ সম্পত্তি মানে 60 বছর না হলে তো আর সরকারি সম্পত্তি এজমেন্ট হয় না। যেহেতু এক্স এর বিরুদ্ধে ওয়াই বাধ্যতামূলক নিষেধাজ্ঞার প্রার্থনায় আনিত মোকদ্দমায় ডিগ্রি পাওয়ার মাধ্যমে এক্স এর উক্ত নতুন ভবনটির প্রয়োজনীয় অংশ ভেঙে ফেলার ব্যবস্থাকরণের দ্বারা আলোর গমনাগমন ও ব্যবহারের পথে সৃষ্ট প্রতিবন্ধকতা দূর করতে পারবে। যেমন রাস্তা যখন বড় করা হয় তখন আশেপাশের কি করে, বাড়ির অংশ ভেঙে ফেলে, তেমনি আলো চলাচল করতে পারছে না, কোর্ট থেকে ম্যান্ডেটরি ইনজাংশন পাইলেন, মনে করেন 5 ফিট বা 3 ফিট ভাঙ্গার নির্দেশনা দিয়ে দিল, এখন ওর ভবনের 3 ফিট ভেঙে ফেলতে হবে, ভেঙে পেছনে তার জমির মধ্যে সরে যেতে হবে। এইভাবে পাওয়া যাবে। এরপরে ড্রাফটিং। ড্রাফটিং নিয়ে একটু কথা বলি আজকে, মূল পয়েন্টগুলো বলবো। এবং বৃহস্পতিবারে রিভিশন ক্লাস যখন শুরু হবে তখন ড্রাফটিং নিয়েই প্রথম ক্লাস হবে। চেষ্টা করব যেন ড্রাফটিং এর 2টা ক্লাস নিয়ে আমি ড্রাফটিং শেষ করে ফেলতে পারি, এই ধরনের আমি রুটিন একটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আসমা একজন দরিদ্র মহিলা, সে 4 শতাংশ জমিতে দখলে ছিল, কিন্তু উক্ত জমিতে তার কোনো সত্ত্ব নাই। দখলে ছিল, সত্ত্ব নাই, কয় ধারায় মামলা করতে হবে? 9 ধারায় মামলা করতে হবে। তাহলে তার প্রতিবেশী রফিক একজন বিত্তবান ও প্রতিবেশী ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, মানে ভূমিদস্যু। সে উক্ত জমিটি প্রকৃত মালিকের নিকট হতে ক্রয় করার অজুহাতে 1লা মে 2025 ডেটটা সংশোধন করে দিয়েছি। আপনাদের নোটে ডেটটা সংশোধন করে নিয়েন, মানে একটু আপডেট নোট দিয়েন, মানে আপডেট নেট। মানে যারা 24 সালে নোট নিয়েছেন তাদের কিন্তু তারিখ ভিন্ন আছে। আপনারা তারিখ ওটাও রাখতে পারেন, নো প্রবলেম, আবার কেটে এই তারিখও দিতে পারেন। খ্রিস্টাব্দ আসমাকে বেদখল করে। আসমা এই ব্যাপারে আপনার উপদেশ চায়, আপনি একজন আইনজীবী, আপনি কি উপদেশ দিবেন? সে কোন আইনের বিধান বলে কি প্রতিকার পেতে পারে তা উল্লেখপূর্বক একটি আর্জি মোসাবিদা করুন। পরে প্রশ্ন, জলিল 26/3/2015 খ্রিস্টাব্দ তারিখে তার পিতার মৃত্যুর পর হতে ওয়ারিশ সূত্রে এখনো জমির মালিক। এখন যদি 25 সাল চলে তাহলে 15 সাল, তার মানে সে প্রায় 10 বছর ধরে এই সম্পত্তিটা ওয়ারিশ সূত্রে কি করছে, ভোগ করছে। স্থানীয় ভূমিদস্যু কামাল 1/5/2025 অর্থাৎ রিসেন্ট তারিখ দিয়েছি, জলিলকে ওই জমি থেকে বলপূর্বক বেদখল করে এই বলে যে সে জলিলের চাচার বা হেলাল, জলিলের চাচা হেলালের নিকট থেকে ওই জমিটি হালে খরিদ করে ওই জমির মালিক হয়েছে। মোকদ্দমার প্রধান বৈশিষ্ট্যগুলো উল্লেখ করে উক্ত আদালতে দায়েরের জন্য জলিলের বিরুদ্ধে একটি আর্জি মোসাবিদা করুন। তাহলে এটাও আর্জি, মানে নতুন মামলা। আর নতুন মামলা হলে এতে সংশ্লিষ্ট আইনের উল্লেখ সহ প্রতিকার উল্লেখ থাকতে হবে। আচ্ছা, তাহলে প্রথমটা আমরা পড়বো আগে, এই যে 9 ধারার মামলা।
আচ্ছা, 9 ধারা মামলা এখানে প্রথমে একটা প্রবলেমেটিক প্রশ্ন আমাদের লিখতে হবে, কেননা আসমা এই ব্যাপারে উপদেশ চায়। কি উপদেশ দিবেন সেটাকে বলে দিবেন না, তারপরে মুসাবিদা লিখতে হবে। তাহলে উপদেশ কি? সিদ্ধান্ত অনুসারে আমরা বলবো যে 9 ধারার বিধান মতে তার স্থাবর সম্পত্তির 4 কাঠা জমিটি দখল উদ্ধারের জন্য মোকদ্দমা দায়েরের উদ্দেশ্যে একটি আর্জি মুসাবিদা নিচে প্রণয়ন করা হলো। এই নিম্নে থেকে শুরু করে এই আর্জি লাইনটা এখানে দিয়ে দিয়েছি, যে আর্জি করো। তার আগে আমি কি বলছি, যে আলোচ্য প্রশ্নের তথ্য মতে যেহেতু নালিশি জমিতে আসমার সত্ত্ব নেই, সুতরাং বা শুধুমাত্র দখল ছিল, এবং সম্প্রতি 1 আগস্ট 2022 এই তারিখটা কিন্তু কি হবে, 1 মে 2025 হবে। 1 মে 2025 করে নিন, মেবি প্রশ্নে তাই আছে, 1 মে 2025। এখানেও 1 মে 2025 করে নেন। প্রশ্নের মধ্যে এডিট করেছি, উত্তরের মধ্যে এডিট করতে ভুলে গেছি। তারিখে জোরপূর্বক আসমাকে তার জমি থেকে বেদখল করা হয়েছে, অর্থাৎ বেদখলের সময় এখনো 6 মাস অতিক্রান্ত হয়নি। তার মানে আপনি যেই তারিখে পরীক্ষা দিবেন তার 6 মাসের মধ্যে আপনাকে তারিখ দেখাতে হবে, 6 মাস পার করে আবার তারিখ দিবেন না। তাই আমি এখানে 1 মে দিয়ে দিবেন, কারণ 1 মে হলে প্রায় অ্যারাউন্ড 2 মাসের মতো হয়। তাহলে যেহেতু 6 মাস অতিক্রান্ত হয়নি, সেহেতু আসমা সহজ দ্রুত ও উপযুক্ত আইনানুগ প্রতিকার হলো 9 ধারার বিধান মতে বেদখলের 6 মাসের মধ্যে স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের জন্য মোকদ্দমা। তাহলে আমি বলে দিলাম যে 6 মাসের মধ্যে আমাকে 9 ধারায় মামলা করতে হবে। এবার আমি 9 ধারায় মুসাবিদা দেখাবো। তাহলে এখানে আদালতের নাম, আদালতের নাম আমি কিভাবে পাবো? এখানে দেখেন তাইদার 10 লক্ষ টাকা দেখিয়েছি। 10 লক্ষ টাকা হলে কোথায় করতে হবে? সহকারী জজের কাছে। এখানে যদি আমি 15 লক্ষ টাকা দেখাতাম তাও সহকারী জজের কাছে করতে হতো। এখানে যদি আমি 15 লক্ষ টাকার বেশি দেখাতাম, 15 লক্ষ 1 হাজার, 15 লক্ষ 1 টাকা হলেও সিনিয়র সহকারী জজে চলে যেত। 20 লক্ষ 25 লক্ষ টাকা হলেও সিনিয়র সহকারী জজে যেত। এখানে যদি আমি 26 লক্ষ দেখাতাম তাহলে এখানে যুগ্ম জেলা জজে চলে যেত। তাহলে টাকার পরিমাণের উপর ভিত্তি করে কোর্টের বিষয়টা নির্ভর করে। এখানে দুর্গাপুর লিখেছি কারণ দুর্গাপুর এলাকার সম্পত্তি, তাই। এখানে আমাদের রাজশাহী জেলার একটা থানার নাম দুর্গাপুর। এখানে বিষয় স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 9 ধারার বিধান মতে স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের জন্য প্রার্থনা। এখানে দেখেন আমি মামলায়, বাস্তবে মামলাতে কিন্তু এই লাইনটা থাকে না, আমরা কখনো দিই না, কিন্তু এখানে আপনাকে দিতে হবে কারণ আপনি পরীক্ষায় লিখছেন। তাই এখানে ধারা উল্লেখ করতে হবে, কিন্তু বাস্তবে ধারা উল্লেখ না করলেও হয়। এবার বাদীর পরিচয় দিচ্ছি। আইন মান্য করে ব্যক্তি তিনি, মহিলা, গৃহিণী। 4 শতাংশ জমি 4 বছরের অধিক সময় ধরে প্রকৃত সত্ত্ববান ও মালিকের নিকট হতে বন্ধক গ্রহণ করে। এখানে আমি বন্ধকের কথা বলেছি। এবং মালিকের নাম নজরুল, সে বিদেশে অবস্থান করছে। এবং আমার বন্ধকের মেয়াদ এখনো থাকা অবস্থাতে এই যে প্রতিবেশী আমাকে কি করছে, ঝামেলা করছে ছেড়ে দেওয়ার জন্য। এবং বলছে সে নজরুলের চাচার কাছ থেকে সম্পত্তি, প্রকৃত মালিকের কাছ থেকে কিনেছে। অতঃপর 1 মে 2025, এখানে দেখেন 1 মে আবার করে দিয়েছি, ঠিক আছে। নালিশি সম্পত্তিটি প্রকৃত মালিকের নিকট থেকে ক্রয় করার অজুহাতে বিবাদী তার সন্ত্রাসী বাহিনীর লোকজন নিয়ে বাদীর দখলীয় নালিশি সম্পত্তি হতে এই বাদীকে বেদখল করে। বাদী মহিলা মানুষ, আসছে এমনি ছেড়ে দিয়ে চলে গেছে, সে তো আর ঝামেলা করতে পারবে না। এবং নজরুল ইসলাম বিদেশে অবস্থান করছে, ফলে এই যে রফিক, সে নজরুল ইসলামের কাছ থেকে যে জমি কিনেছে সেটা তো কেনার প্রশ্নই আসে না, কারণ সে তো বিদেশেই আছে অনেকদিন ধরে। এবং নজরুলের সাথে আসমা যোগাযোগ করেছে, নজরুল হয়তো বা বলেছে যে না আমি বিক্রয় করিনি। তার মানে অবশ্যই কি, যে জাল বিক্রয় কবলা। যেহেতু বিবাদী বাদীর দখলীয় সম্পত্তি হতে 1 মে 2025 তারিখে জোরপূর্বক ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে বেদখল করেছে, এবং বেদখল আইনসম্মত নয়, মানে বেআইনি ভাবে করেছে, সেহেতু মামলার কারণ উদ্ভব উদ্ভব হয়েছে ওই তারিখে, কজ অফ অ্যাকশন এটাকে বলে। এই কজ অফ অ্যাকশনের তারিখ দেওয়াটা জরুরি, এবং যখন জবানবন্দি দেওয়া হয় এই তারিখটা বলতে পারাটা জরুরি। এই তারিখটা যদি বলতে না পারে তাহলে কিন্তু মামলা ফেল করে। এখন তো জবানবন্দিতে বলা লাগছে না, তবে জেরাতে যদি প্রশ্ন করে বলেন কজ অফ অ্যাকশন, মানে কবে আপনি জানতে পারলেন যে মামলা করতে হবে, তখন তারিখ জেরাতে বলতে হবে। জেরাতে যদি বলতে না পারে তবুও কিন্তু মামলায় হেরে যাবে। যদিও এখন কি হচ্ছে, জবানবন্দি লিখিত দিতে হবে। 2 তারিখে মামলার ডেট ছিল আমার একটা,
2 তারিখ মেবি গতকালকে ছিল, গতকালকে আমি একটা জমা দিয়েছি। সেটার ফরম্যাট আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। যেহেতু গত 1 মে 2025 তারিখে বাদীকে জোরপূর্বক দখল করা হয়েছে, বেদখল করা হয়েছে, এবং ঘটনার সময়কাল এখনো 6 মাস অতিক্রান্ত হয়নি, তার মানে তামাদির মেয়াদ এখনো আছে। এরপর যেহেতু 10 লক্ষ টাকা এবং এই সম্পত্তিটা এই আদালতের ইখতিয়ারাধীন, তার মানে স্থানীয় এবং আর্থিক উভয় ইখতিয়ার আছে, সেটা বললাম। এবার কোর্ট ফি কত, অ্যাড ভলোরমের অর্ধেক, সেটাও দিয়ে দিয়েছি অরোনার। তাহলে আমার মামলা তো না নেওয়ার কোনো কারণ নাই। এমত অবস্থায় আমি কি চাচ্ছি, ডিক্রি চাচ্ছি। কি ডিক্রি চাচ্ছি? উপরোক্ত বিষয়টি বিবেচনা বলবো ন্যায় বিচার স্বার্থে বাদীর অনুকূলে ডিক্রি প্রদান করে নালিশি সম্পত্তিতে বাদীর দখল পুনরুদ্ধারের পূর্বক তা বাদীকে অর্পণ করতে, যাবতীয় খরচা বা কস্ট বাদীর অনুকূলে বিবাদীর প্রতিকূলে দিতে ডিক্রি, এবং আইন ও ইকুইটি মতে বাদী আরো যে সকল প্রতিকার পেতে হকদার সেই মতে ডিক্রি দিতে। আমরা সিভিল মামলায় সাধারণত এই মিনিমাম এই তিনটা দিই। খ নাম্বার, খ নম্বর পয়েন্ট এবং গ নম্বর পয়েন্ট, এই 2 পয়েন্ট সকল আর্জিতে সেম থাকে। আবারও বলছি, খ এবং গ মানে মোকদ্দমার খরচা বা কস্ট, এইটা আমরা চাই সব সময়। এবং আরো আইন ঐকিটুমেতে যা যা হক মানে পাওয়ার অধিকারী, আমি যে আর্জিতে যেটা লিখিনি সেটাও যদি ইওর অনার আপনি দিতে চান আমি নিব, সমস্যা নাই। নিতে তো সমস্যা নাই, দিলে আর কে নিবে না। তাই খ আর গ আমরা সব সময় লিখি। তবে ক পরিবর্তন হবে কি, মামলা কিসের ওপরে সেটার উপর ভিত্তি করে, আর্জির প্রকারের উপর ভিত্তি করে। ভিন্ন প্যাটার্নের আর্জি হলে, ভিন্ন মামলার আর্জি হলে এই 1 নম্বরে শুধু পরিবর্তন হবে, কিন্তু এই খ আর গ এর কোনো পরিবর্তন হবে না, ফিক্সড। এবার দেখেন নালিশি সম্পত্তির তফসিল বলে এখানে কি কি দিয়েছে, ফাঁকা করে দিয়েছি। নালিশি সম্পত্তির চৌহদ দিয়ে এখানে ডট ডট দিয়ে ফাঁকা করে দিয়েছি, সমস্যা নাই। এখানে সত্য পাঠ দিয়ে দেবেন, সত্য পাঠ 2 লাইনের সত্য পাঠ দেওয়ার চেষ্টা করবেন। সত্য পাঠে কি থাকতে, উপরোক্ত বক্তব্য সহ আমার জ্ঞান অবগতি ও বিশ্বাস মতে সত্য ও সঠিক জেনে নিযুক্তি ও বিজ্ঞ আইনজীবীর সম্মুখে অত্র সত্য পাঠের নিজ নাম স্বাক্ষর করলাম। 26/6/2025, মানে এই পরীক্ষার 2 দিন আগেরকার ডেট দিয়ে দিলাম। আপনি 28 দিতে পারেন, নো প্রবলেম। আচ্ছা, সত্য পাঠের দেওয়ার চেষ্টা করবেন। আর এইভাবে আপনি যদি তফসিল নালিশি সম্পত্তি বলে ডট ডট দিয়ে থাকেন তবু সমস্যা নেই, কিন্তু যদি দেখেন যে 10 নম্বরের প্রশ্ন, তাহলে নালিশি সম্পত্তির তফসিল তহর দিয়ে এগুলো দেওয়ার চেষ্টা করেন। 10 নম্বর তো আপনাকে দেখবে কিসের জন্য দিবে, 10 নম্বর দেওয়ার মতো তো জায়গা থাকতে হবে। হ্যাঁ রুবেল ভাই। স্যার, আমার একটা জানতে চাওয়া সেটা হলো, আমরা যে এখানে 25, 26 বা 28 তারিখ দিচ্ছি, হ্যাঁ, যে এই সময়গুলো যদি আমি আমার মতো করে যদি মানে 6 মাস আরো আগে যদি 6 মাস মিলাই, হ্যাঁ, বা 6 মাসের কম সময় যেটা হচ্ছে আমাদের মেয়াদ এখনো অবশিষ্ট আছে, তাহলে কোনো সমস্যা আছে? মনে করেন আপনি 24 সালের তারিখ দিলেন, আপনি জি। সবগুলোই 23 সালের তারিখ দিলেন, নো প্রবলেম, তারিখ ম্যাটার না। তবে হ্যাঁ, আপনার 6 মাসের মধ্যে দেওয়া উচিত। হয়তো বা এটাও দেখবে না, কিন্তু আপনি বললেন যে এইটা সে বেদখল হয়েছে 2015 সালে, এবং নিচে মামলার তারিখ লিখছেন হচ্ছে 2025 সালের তারিখ, তাহলে 10 বছর আগের ঘটনা 10 বছর পরে মামলা করা হচ্ছে, এরকম একটা মানে সিলি মিস্টেক হয়ে যাবে না? তাই না না, তারিখগুলোর মধ্যে ওইটা 6 মাসের একটা গ্যাপ থাকবে, ওইটা মানে সর্বোচ্চ 24 দুই দুই সালেরই। মাসের স্যার, স্যার, হ্যাঁ, 24 সালেরই যদি আমি 6 মাস করি, হ্যাঁ, নো প্রবলেম, তো নো প্রবলেম, নো আচ্ছা ঠিক প্রবলেম। আছে স্যার। হ্যাঁ, তাহলে এটা এটা করলে অনেকে মনে করতো মানে আমি কেন আপডেট তারিখ দিচ্ছি, কারণ প্রশ্ন আসলে আপডেট তারিখ দিয়ে আসবে। তাই আপডেট তারিখ দিয়ে আসলে যেন আপনারা ঘাবড়ে না যান, তাই আপনাদের কাছে ব্যাকডেট তারিখ থাকলেও আমি আপডেট করে দিয়েছি যেন আপনারা বুঝতে পারেন যে তারিখ ডাজ নট ম্যাটার। তারিখ পরিবর্তন হলেও এখানে খুব বড় বেশি কি, দিস ইজ নট এ বিগ ডিল, মানে ডেট চেঞ্জ হলেও কোনো সমস্যা নাই। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এই কারণে ডেটটা আমি চেঞ্জ করে ঘটনাটাকে ঠিক রাখছি, ঘটনাও চেঞ্জ হয়ে যেতে পারে। কি দেখবেন যে সিভিলের ক্ষেত্রে খালি বলেছি এই এটা করতে হবে ওটা করতে হবে, তেমনই আমি দেখবেন ড্রাফটিং এ কি করেছি, গল্প 2-3টা মানে এক একটা ক্যাটাগরিতে গল্প আমি অল্প রেখেছি, শেষে ফরম্যাট দিয়ে দিয়েছি। যেমন এই নোটের দেখবেন একটা আদর্শ ফরম্যাট আছে কিসের ক্ষেত্রে, ওই অ্যাডভোকেটের অসৎ আচরণ মানে অসৎ আচরণের জন্য সচিব বরাবর দরখাস্ত, একটা ফরম্যাট দিয়ে দিয়েছে না? তো এই জি যে স্যার। ফাইনাল টাচের নোটে এই ধরনের ফরম্যাট অনেক থাকছে। তাহলে আপনি যেটা আসুক না কেন অন্তত টাচ করে আসতে পারবেন, 2 কলম লিখে এসে পাস করতে পারবেন, আপনার পাস দরকার।
পাশ করার কাজ করে দেবো, 1 সপ্তাহ পড়লেই হয়ে যাবে। আমার দরকার স্যার পাস করা স্যার। এটা সবারই দরকার ভাই, সবারই দরকার। আচ্ছা ঠিক আছে, এরপরে দেখেন পরেরটা কি বলা হচ্ছে। ওয়ারিশ সূত্রে একখণ্ড জমির মালিক স্থানীয় ভূমিদস্যু কামাল, তাহলে জলিল মালিক কত তারিখ থেকে এখানে 10 বছর আগ থেকে জমি থেকে বল বলপূর্বক বেদখল করে। তাহলে এখানে আমি যেহেতু দেখলাম দুইটা জিনিস আছে, দুইটা জিনিস আছে। এক নম্বর হচ্ছে একখণ্ড জমির মালিক কে, জলিল। এবং আরেক নম্বর পয়েন্ট দেখছি যে জোরপূর্বক বেদখল করা হয়েছে। এবং আরো একটা নম্বর পয়েন্ট দেখছি আমি যে তারিখটা পার্থক্য হচ্ছে 10 বছর। তার মানে আমরা জানি আট ধারায় মামলা করতে হলে সর্বোচ্চ 12 বছর তামাদির মেয়াদ পাওয়া যায়। তার মানে জি স্যার। তামাদির মেয়াদ অতিক্রান্ত হয়নি। তাহলে এটা দ্বারা কি বোঝা যাচ্ছে কত ধারায় মামলা হবে? 8 ধারায় মামলা হবে, তাই না? এখানে প্রশ্নে বলা হচ্ছে যে সে জলিলের চাচা হেলাল উদ্দিনের নিকট থেকে ওই জমিটি হালে হালে মানে সম্প্রতি খরিদ করে ওই জমির মালিক হয়েছে। মোকদ্দমার প্রধান বৈশিষ্ট্যগুলো উল্লেখ করে উপযুক্ত আদালতে দায়েরের জন্য জলিলের পক্ষে, কার পক্ষে? জলিলের পক্ষে, যা 10 বছর ধরে দখলে আছে, একটি আর্জি মোসাবেদা করুন। তাহলে জলিল 10 বছর মানে 10 বছর ধরে ভোগ দখল করছে এবং রিসেন্টলি তাকে বেদখল করা হয়েছে। এখন সে 9 ধারায় যাবে না 8 ধারায় যাবে? সে যত মালিক সে যেতেই পারে আপনার 9 ধারায়। তো বিচার্য বিষয় এবার আমাকে এই ধরনের প্রশ্নে কি একটা প্রবলেমেটিক প্রশ্ন হিসেবে এখানে যুক্ত করা থাকে, প্রবলেমেটিক প্রশ্নের শেষে একটা ড্রাফটিং দিয়ে দিচ্ছে। এই ধরনের সিচুয়েশন হতে পারে। সেক্ষেত্রে আপনি কি করবেন? 9 ধারাতেও যেতে পারেন 6 মাসের মধ্যে, আবার 842-এও যেতে পারেন। যেহেতু বেদখল হয়েছে তাহলে আমরা শুধু 42 করলে হবে না, 842-এ যেতে হবে। তাই 9 ধারাতেও যেতে হতে পারে, 842। তবে এখানে আমরা 842-এ করেছি, এখানেও 10 লক্ষ দিয়েছি, তাই কোড পরিবর্তন করিনি, সেটাই রেখেছি। আর এখানে দেখেন, এখানে মামলা নম্বর ফাঁকা রেখেছি, কারণ নতুন মামলা, মামলা নম্বর তো পড়েনি। এটা লিখার পর আদালতে জমা দিলে তো মামলা নম্বর পড়বে। এই জি এই স্যার। এটা আপনি ড্রাফটিং করছেন মানে আপনি চেম্বারে বসে ড্রাফটিং করছেন অ্যাডভোকেটের। এখন এটা কোথায় যায়নি, কোর্টে যায়নি। কিন্তু যদি মামলা হয়ে যায় একটা দরখাস্ত লিখবো, তাহলে দরখাস্ত লিখার জন্য একটা যেহেতু মামলা অলরেডি হয়ে আছে, মামলা নম্বরে পড়ে গেছে অলরেডি, ওই মামলার আন্ডারে যেহেতু দরখাস্ত হয় তাই মামলা নম্বরটা দরখাস্তের ক্ষেত্রে দিতে হবে। আরজির ক্ষেত্রে মামলার নম্বর অংশটুকু ফাঁকা থাকবে, তবে এখানে আপনি সালটা উল্লেখ করে দিবেন। এবং মামলার প্রকার, যেমন এটা অপ্র মামলা, অর্থ মামলা, বাটারোয়া মামলা, বিভিন্ন মামলা থাকে। বাটারোয়া মামলাও কিন্তু একটা অপ্র মামলা। তো যে গল্প এখানে আছে এই গল্পটা দিয়ে দিবেন। গল্পটা দিয়ে দেওয়ার পরে আমরা এটাও বলতে পারি যে এটা কি করছে, যে জাল দলিল করেছে, সে আসলে করেনি। কত তারিখে বেদখল করলো? 1 পাশে কজ অফ অ্যাকশন দেখাই দিলেন, আগেরটার মতোই। মামলার কজ অফ অ্যাকশন দেখেন, এখানে তারিখটা ব্যাকডেটেড হয়ে আছে, এটা ঠিক করে দিবেন। এখানে একটা তারিখ দিয়েছে, আবার এখানে এটা পরিবর্তন করা হয়নি, মানে দ্রুত করার ফল। ফাইনাল টাচ নোটে এরকম সিলি মিস্টেকের কারণে আপনারা ক্ষতির সম্মুখীন হবেন। এই কারণেই আমি সময় নিয়ে রিভিশন করছি। আমি এই ক্লাসে ঢোকার পূর্বেও মানে আমার ঘুম ঘুম লাগছিল, একটা কড়া করে কফি খাওয়ার পরে ক্লাস করছি। তারপরেও আমি যে এনার্জিতে আপনাদের সাথে কথা বলে ক্লাস নেই, সেই এনার্জি অনুভব করছি না। ঈদের পরে আশা করি এনার্জি অনুভব করবো আর কি। সেক্ষেত্রে আমার শরীরটাকে ঠিক রাখতে হবে। ঠিক থাকলে আমি এই জুন মাসের 28 তারিখ পর্যন্ত আপনাদের সাপোর্ট দিয়ে যেতে পারবো, কারণ আমাকে দরকার আপনাদের। এই কারণে আমি নিজেকে সুস্থ রাখারই সিদ্ধান্ত নিলাম। সুস্থ আমি থাকলে আপনাদের হেল্প করতে থাকবো, সমস্যা নাই। ইনশাল্লাহ স্যার। এবার তাইদাদ, তাইদাদ পেলে আমরা স্থানীয় এবং আর্থিক এখতিয়ার অনুসারে মামলা কোথায় সেটা বলে দিচ্ছি। এইখানেও দেখেন যে খুব সংক্ষিপ্ত একটা আর্জি। এই আর্জি যদি 10 নম্বর দেয়, আপনি এতটুকু লিখবেন না? 10-12টা পয়েন্ট দিতে পারবেন না রুবেল ভাই? জি স্যার, ইনশাল্লাহ স্যার, পারবো স্যার। যদি এটা 10 নম্বর না দেয়, যদি 5 নম্বর দেয়, মাঝখান থেকে বাদ দিয়ে দেন অনেক কিছু। মানে মূল আমি মূল সেটা, জায়গাগুলো দিব আর কি স্যার। হ্যাঁ, মূল মূল জায়গাগুলো দিবেন। এত তারিখে বেদখল করেছে, এত কাহিনী বলার দরকার নেই, ডিপে যাওয়ার দরকার নেই। যেমন এখানে 6 নম্বর পয়েন্ট আমি বড় দিয়ে দিছি, মানে যেটা প্রশ্নের মধ্যে আছে প্রশ্নটাকে বেশি রিপিট করার দরকার নেই। 6 নম্বর পয়েন্ট আমি বড় দিয়ে দিছি, মানে যেটা প্রশ্নের মধ্যে আছে প্রশ্নটাকে বেশি রিপিট করার দরকার নেই। 6 নম্বর পয়েন্ট আমি বড় দিয়ে দিছি। 6 নম্বর পয়েন্ট আমি বড় দিয়ে দিছি।
তারপরে যে 2 নম্বর পয়েন্ট, স্থানীয় স্থায়ী নাগরিক, আইন মান্য করে ব্যক্তি, এইগুলো, এই 2 নম্বর পয়েন্টটা দরকারই নাই। আপনি যদি মনে করেন 2 নম্বর পয়েন্ট আমরা লিখবই না, কোনোটাতে দরকারই নাই 2 নম্বর পয়েন্টটা আমি তাহলে কেন রেখেছি? দরকার নাই। কেন রেখেছি? আপনি আনকমন প্রশ্ন এসেছে, আনকমন প্রশ্নের জন্য এগুলো কমন। মানে আপনি 2 নম্বর পয়েন্ট তো পড়ে আসছেন অপ্রয়োজনীয় জিনিস। যখন আপনার কমন আসবে না, তখন এই অপ্রয়োজনীয় জিনিসটা আপনার ওই প্রশ্নে লিখতে সহযোগিতা হবে। রুবেল ভাই, বুঝতে পেরেছেন টেকনিক? জি স্যার, জি। আমি প্রশ্ন কমন পাইনি, একটা র্যাপিং আসছে, আমাকে পাস করতে হবে, আপনি লিখে দিলেন বাদী বাংলাদেশের একজন স্থায়ী নাগরিক। এই লাইনটা তো বারবার আমি দিয়ে আপনাকে মুখস্থ করাচ্ছি। তাহলে এই লাইনগুলো লিখে আপনাকে অন্তত এই মনে করেন 6 নম্বরের ড্রাফটিং আসলো, 3 নম্বর আপনাকে তুলতে হবে এগুলা দিয়ে, অপ্রয়োজনীয় বিষয় দিয়ে। আর প্রশ্নের মধ্যে তো কিছু না কিছু থাকবেই, জি। তাই নয় কি? ফরম্যাট ঠিক থাকলে আপনি ধারাও ভুল করলেও আপনি ড্রাফটিং এ মার্ক দিবে। ছলে বলে কৌশলে পার হয়ে আসা আর কি স্যার। হ্যাঁ, ওই কারণে এগুলো রাখা। আর এগুলো থাকলে কি হবে, একে যেহেতু বাস্তব একটা আমার ড্রাফটিং, এই মামলাটা আমি করেছি, তো এই বাস্তব ড্রাফটিং এর কারণেই এগুলো এভাবে আসছে। আমি কমিয়েছি, ফাইনাল টাচে আমি আরো কমিয়ে দিয়েছি এগুলোকে। তো এখানে দেখেন আবারও, এহ, এখানে আপনাদেরকে এটা ঠিক করতে হবে, এটা ক, খ, গ হবে। তাহলে খ, গ মানে পরে 2টা পয়েন্ট দেখেন একই আছে, আগে যেটা ছিল সেম কপি পেস্ট। তার মানে এটা আপনি মুখস্থ করে নেবেন। এই 2টা দেওয়া কি জরুরি? জরুরি না। এটাও এরকম জিনিস যে আপনাকে মনে থাকলে দিলেন, না থাকলে না। এই 1 নম্বর পয়েন্টটাই জরুরি, আমি কি চাচ্ছি সেটা 1 নম্বরই থাকে। 2 নম্বর হচ্ছে কি, আরো যদি দেয় বাড়তি কিছু বোনাস। 1 নম্বর পয়েন্টটা হচ্ছে বেসিক, আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার বোনাস। তো যদি ঈদের মধ্যে আপনি বোনাস পাইলেন, সেটা তো খারাপ কিছু না। যেমন আমাদের রাজশাহী বারে এবার নতুন পুরাতন সকল অ্যাডভোকেটদের ঈদের বোনাস দিয়েছে 20,000 টাকা করে। তাহলে 20,000 টাকা করে অ্যাডভোকেটদের যদি বোনাস দেওয়া হয় বার থেকে, তাহলে তো কোরবানি দিতে সমস্যা হওয়ার কথা না। বিশেষ করে যারা লাস্ট 24 সালের ব্যাচ, যারা মানে 23-এ পরীক্ষা দিয়ে 24-এ যারা লাইসেন্স হয়েছে, তাদের ক্ষেত্রে এটা খুবই হেল্পফুল হবে। কারণ অনেকের কি নাই, আলাদা সেরেস্তা নাই,